বর্ষা। আপনার আসল নামটি হচ্ছে বর্ষা। ওকে বর্ষা, কিছু বেসিক কোশ্চেন। একটা হচ্ছে আপনি ঢাকায় থাকেন কি না ঢাকার বাইরে থাকেন? ঢাকাতেই। ঢাকায় কোথায় থাকেন আপনি বলা যাবে সেটা? না, এটা হচ্ছে কি যাত্রাবাড়ি। ঢাকার যাত্রাবাড়িতে আপনি থাকেন। আর আপনার আনুমানিক বয়সটা আমাদেরকে ছোটদেরকে যদি একটু ধারণা দিতেন। 23। বর্ষা আমাদের এখানে আছে, যাত্রাবাড়ি থেকে এসছে এবং তার বয়স হচ্ছে 23। আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। এবার বর্ষার গল্পে আমরা যাচ্ছি। বর্ষা, কোথা থেকে শুরু করতে চান? কোথা থেকে শুরু করব? একদম ছোট থেকে যে এই পর্যন্ত এই থেকে? আপনার গল্প বলতে যেটা আপনার কাছে মনে হয় যেখান থেকে শুরু করা উচিত আপনি ঠিক সেখান থেকে শুরু করতে পারেন। ইনফ্যাক্ট আপনার ছোটবেলাটা কেমন ছিল সেটা আমাদের জানা দরকার, আপনি ছোটবেলাটাও বলতে পারেন। আমার লাইফটা মানে এমন ভাবে শুরু হয়েছে যে আমার বয়স যখন 4 বছর, স্কুলে তখন না ভর্তি হয়নি, তখন ভর্তি করে। তো আমার বাবা একদিন আমার মাকে বললো যে আমাকে আমার স্টেপ যে মাদার আছে, বড় মা, সৎ মাঝে, তার কাছ থেকে পাঠাতে। তো আমার মা কোনো প্রশ্ন কিছুই করলো না। তারপর দিন আমার কাপড় চিপন দিয়ে আমাকে আমার সৎমার কাছে দিয়ে আসছে। তো আমি যে এই পর্যন্ত বড় হয়েছি এটা সম্পূর্ণ আমার মানে ওই বড়মার কাছেই, মানে সৎমার কাছেই বড় হয়েছি আমি। তো 4 বছর বয়সে আমার সৎমার কাছে আমাকে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে মানে ওইখানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে মানে মার অভাবটা যেটা। তো মাঝে মধ্যে দেখা যেত যে মাকে দেখতে যেতাম, মানে আমার সৎমার বাসার মার বাসা তেমন দূরত্ব ছিল না, হেঁটে গেলে 5 মিনিট এরকম। তো যখন মার বাসার সামনে যেতাম তখন মা যখন গেটটা খুলতো আমাকে দেখার সাথে সাথে তখন মানে সে খুব রাগারাগি করতো, কেন আসছি, কি জন্য আসছি, মাঝে মধ্যে মারধরও করতো। কেন করতো বা কি জন্য করতো এটা আমি কখনো মানে এখন পর্যন্ত জানি না যে এই ব্যবহারগুলো আমার সাথে কেন করছে সে। তো এই তো মানে তারপরে আমি যখন বর্ষা, আমাদের কিছু জিনিস একটু পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় যে আপনি অনেক অনেক বেশি অ্যাংশাস, যেটাকে বলে একটু কুল। ওকে, আমাদের অনেক দূর যেতে হবে কারণ স্টোরিটা বলতে প্রায় 2 ঘন্টার স্টোরি। আপনি এখনই যদি এত উত্তেজিত হয়ে যান তাহলে আপনার জন্য সমস্যা, আমাদের লিসনারদের জন্য সমস্যা। উত্তেজিত হওয়ার কারণগুলো আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করতে পারবো, আশা করছি সাথে থাকবেন। যেটা হচ্ছিল যে আপনি বললেন যে 4 বছর বয়সে আপনাকে আপনার সৎমার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার বাবা, এবং আপনার মা আপনাকে দেখলে রাগান্বিত হয়ে যেত। আপনার কয় বোন ছিলেন? 2 বোন। আপনার আরেক বোনের সাথে কি একই আচরণ করা হয়েছে? না, ও মার সাথে ছিল আরো ছোট। আপনি সারা জীবন ধরে কখনো আবিষ্কার করার চেষ্টা করেননি যে এটা কেন করা হয়েছিল? আপনার সৎমা কখনো আপনাকে বলেনি? না, কখনোই বলেনি, আমি জিজ্ঞাসাই করিনি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, যান আপনার মতো করে বলেন। এই তো মানে তো আমার সৎমা মানে এতই ভালো একটা মহিলা যে সে কখনো মানে ওই ধরনের কোনো আচরণ হয়নি আমার সাথে। জি। যে ওই মিথ্যা কথা মানে যেটা মানে ফিল্মে হয়ে থাকে এই ধরনের কোনো আচরণ সে করেনি, বা এখনো পর্যন্ত সে করে না সেটা। ওকে। তো ক্লাস 5 যখন উঠছি, ওঠার পরে তো তখন মানে একটু বড়সড় হয়ে গেছি, মানে এলাকার ছেলেগুলো ডিস্টার্ব করতেছে। তখন আমার ছোট আন্টি নতুন বিয়ে হয়েছে। ওকে। তখন ও ঢাকাতেই থাকে, ওর হাজবেন্ড সহ। ওই তখন থেকে আমি ওর বাসায়, তখন থেকে ওর বাসায় মানে ওর বাসায় আমার বড় মার বাসায়, এরকম মানে 2 জায়গায় থাকা পড়ে আমার। তো আমার আঙ্কেল আমার আন্টিকে চিটাঙ্গে নিয়ে যায় যখন আমি ক্লাস 10 উঠি। ওকে। তো ওঠার পরে চিটাঙ্গে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তোমার আমার বাবার কাছে বলছে যেহেতু আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না তো বর্ষাকে আমরা নিয়ে যাই। ওকে। তো আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে। তো যেহেতু ছোট আন্টি আমাকে প্রথম দাদুর করতো, তো চিটাঙ্গে যাওয়ার পরে মানে যেটা আমি মানে সর্বপ্রথম আমার আঙ্কেল আমাকে বলে ব্যাপারটা। আমাকে নেওয়ার জন্য আমার আঙ্কেল আসে ঢাকাতে। আসার পরে সে মানে অনেক রাত পর্যন্ত আমি আমার আঙ্কেল কথা বলি, বাবার মেয়ের মতো এরকম। আপনার কি পানি লাগবে? গলা শুকিয়ে যাচ্ছে? না, গলা শুকিয়ে। ওকে ঠিক আছে। তো বাবার মেয়ের মতো কথা বলি, মানে এরকম প্রায় আমরা কথা বলি আঙ্কেলের সাথে। আঙ্কেল মানে হচ্ছে আপনার খালু? হ্যাঁ, আমার খালু। ওকে, খালুর সাথে আপনি বাবার মেয়ের মতোই কথা বলতেন, কারণ আপনাকে তো মেয়ে হিসেবেই নিয়ে আসা। সে এরকমই দেখতো আমাকে। ওকে। সেও ভাবতো যে আমি তার মেয়ে এরকমই। ওকে। তো হঠাৎ মানে ওই তখন আমি মানে চিটাঙ্গে যাইনি, সে নেওয়ার জন্য আসছে আমাকে। তো সে আমাকে রাতে বলতেছে যে তোমার আন্টির একটা বেবি হবে। তো আমি বললাম যে কই, এটা তো আগে শুনি নাই। তো বলছে হ্যাঁ বেবিটা হবে, কিন্তু সেটা তোমার আন্টির পেটে না, তাহলে তো তোমার পেটে। তো তখন আমি ব্যাপারটা ওইরকম কোনো সিরিয়াস ভাবে নিইনি। নেওয়ার পর সে পরদিন চলে গেলাম চিটাঙ্গে যাওয়ার পর 2 দিন না 3 দিন পরে আমার আন্টি বলতেছে, মানে আমি সোফার মধ্যে বসা, আঙ্কেল খাটের উপর শোয়া, আন্টি আমার পাশেই বসা। তো আন্টি বলতেছে যে বর্ষা তোর কি এবার আনা হয়েছে কেন জানিস? আমি কি কেন? আমি কি স্কুলে ভর্তি করবি না এই জন্য? তো বলতেছে হ্যাঁ স্কুলে তো অবশ্যই ভর্তি করবো, কিন্তু তুই একটা কাজ করবি আমার জন্য। আমি হ্যাঁ করবো, কি কাজ? তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা।
এটা বিয়ে বসে যা? হ্যাঁ, বিয়ের কথা বলতেছে আমাকে যে তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা, তো ওইখানে যে বেবিটা হবে সেটা আমার দিয়ে দিস, আমি চলে যাবো আমি নিয়ে, বা ওই বেবিটাই নিয়ে আমি চলে যাবো। তো এই কথা শোনার পর আমি আস্তে করে এখানে চলে আসছি। মানে ওইখানে মানে এটা কি মানে দুষ্টামি বা কি, মানে এটা তো মানে কোনো কথাই না যে সেটা, এটা আমাকে কেন বলা আমি হবে? এখনো বুঝতে পারছি না যে ওয়াই। হ্যাঁ, সেটা আমাকে কেন বলা হবে? তো আমি মানে কোনো প্রশ্ন না করে এখান থেকে আমার রুমে আমি চলে আসি। আসার পর আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে। কোন ক্লাসে এটা ঘটলো? ক্লাস 10 এ? ক্লাস 10 এ। ওকে। তো মানে ভিতরে একটা ভয় কাজ করতেছে এই মুহূর্তে, যে এটা কি ওরা ফান করতেছে না সিরিয়াসলি কিছু বলতেছে আমাকে। তখন হ্যাঁ, বাসায় একটাই মোবাইল ছিল, সেটা আমার আঙ্কেলের মোবাইল ছিল। যে আমি যে ঢাকাতে ফোন করে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবো বা আমার মাকে বলবো এই ব্যাপারটা, যে এরকম কিছু হচ্ছে বা ওরা বলতেছে। তো এরকম কোনো প্রসেস ছিল না ওই মুহূর্তে আমার কাছে। তো আমার যে সৎ ভাই আছে, ও তার 4-5 দিন পর আবার চাকরি যেন তা বলতে পারছিলাম না, আমি ওর সাথে বলছি যে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেল তার যাওয়া পড়বে না ঢাকাতে, তো আমি কয়েকদিন মার কাছে থেকে আসি। তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসবি, না বা তোর আঙ্কেল গেলে চলে আসবি, এরকম বললো। তো আমি যাওয়ার পরে আমার মাকে ব্যাপারটা আমি প্রথম বলছি। আমার মাকে বলার পর আমার মা বিশ্বাস করেনি ব্যাপারটা। বিশ্বাস করেনি? এটা না বিশ্বাস করার মতোই কথা। এটা অ্যাবনরমাল কথাবার্তা, কেন কিভাবে বিশ্বাস করবে? ইনফ্যাক্ট আমাদের কতজন শ্রোতা বিশ্বাস করছে সেটাও একটা প্রশ্ন। যে সে কথাটা বিশ্বাস করেনি। তো তখন আমি বললাম আমার বাবার কাছে, মানে সরাসরি বলিনি ব্যাপারটা বাবার কাছে, কিন্তু মার কাছে সরাসরি বলছি। আমার বাবাকে মানে আকার ইঙ্গিতে বুঝাইছি আমি যে আমার খালু ওর সাথে এরকম করছে। তো আমার বাবা বোঝার পর বললো যে, তারপর আমি আমার সৎমার কাছে ব্যাপারটা বললাম। তো আমার সৎমা বললো যে হতেও তো পারে, ঠাকুরে পাঠায়ও না। এটা আমার সৎমা বলতেছে বাবাকে, হতেও পারে এটা, পাঠায়ও না, ওইখানে থাকুক। তোমার বাবা বললো যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, যে তারা আমাকে বিলিভ মানে কোন রকম ভাবে তারা আমাকে মানে বিশ্বাসই করতে চায়নি। তো বললো যে এগুলো সব ওর বানানো কথা, মিথ্যা কথা। ওর খালু মানে কি হয় ওর, আমি তো সেখানে, ওর বাবাই তো সেটা, আর ওর আন্টি তো মার মতোই। ওর কথা তুমি বিশ্বাস করতেছো? ওর ঢাকাতে থাকবে এই কারণে এগুলো বলতেছে। তো যেহেতু বিশ্বাস করে নাই, তখন আমাকে পরদিন সকালে চিটং পাঠাই দিতে। তো তখন বাজে রাত 11:30। 11:30 বাজে আমি বাসা থেকে বের হয়েছি। আমার সাথে তখন 50 টাকা ছিল। তো একটা ডাক্তারের দোকানে গিয়ে মানে জিজ্ঞাসা করলাম সবচেয়ে পাওয়ার কোন ট্যাবলেটটা, ঘুমের ট্যাবলেট। তো বললো যে ট্যাবলেট আছে 100 পাওয়ারের। তো বললাম এটা খেলে কি হয়? যদি বললো যে আমি 10টা খেলে কি হবে? ওই ছেলেটা জিজ্ঞাসা মানে যে ছেলেটার দোকানে বসা ছিল। তো বলতেছে যে যদি 10টা খান তাহলে আর কি হবে? আমার বাসার সামনে স্কুল ছিল, এটার নাম হচ্ছে ধনিয়া একে উচ্চ বিদ্যালয়। তখন মানে আমি ওই স্কুলে ছাত্রী ছিলাম। তো বললো পরদিন আর কি হবে, মসজিদে বলবে যে স্কুলের একজন ছাত্রী সুইসাইড করছে, তাও ঘুমের ট্যাবলেট খেয়া। তো এই কথা বলার পর আমি চলে আসছি। আসার পরে মানে ঘুমের ট্যাবলেটটা হাতের মধ্যে ছিল। তো বাথরুমে গেছি। বাথরুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে কি করবো, যে আমি যদি ওইখানে যাই তাহলে দেখা যাবে যে আমার সর্বোচ্চ সবকিছু হারাবো আমি, আর তার চাইতে মানে সুইসাইড করা অনেক ভালো। তো আমি করলাম কি, মানে ওইটা জানার পর যে 10টা ট্যাবলেট খেলে মানে আমার মৃত্যু হতেও পারে। তো তখন আমি 10টা ট্যাবলেট পুরোটা খাই ফেলছি। 100 পার করে হলে 10টা ট্যাবলেটের পার হচ্ছে 1000 পার। তো খাওয়ার পরে আমার 10 মিনিট পরে আর কোনো সেন্স ছিল না। তো আমাকে মানে যখন আমার ঘুম ভাঙার পর আমি সবচেয়ে মানে অবাক হয়ে যাই যখন দেখলাম যে আমি চিটংয়ে আমার রুমে আমি শোয়া। ও মাই গড। যে আমাকে সেই ঘুমের ঘরে চিটংয়ে নিয়ে আসছে। তো তখন থেকে শুরু হয় মানে আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসার পর প্রতিদিন এরকম আপনাকে এই যে আপনি 10টা ট্যাবলেট খেয়ে আপনি এরকম অবস্থায় থাকলেন, আপনাকে ডাক্তারের কাছে নেয়নি? না। আপনার তো ক্ষতি হয়ে যাওয়ার কথা, ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যাওয়ার কথা। ওভাবে আপনাকে ফেলে রেখেছিল ওখানে, মানে কেন এই অ্যাটিটিউড করবে আপনার সঙ্গে? আমি আজ পর্যন্ত জানি না ঠিক কেন করছে, যে আমার সাথে মানে আমার তো আরো 2টা বোন আছে, ওদের সাথে কেন করা হয়নি। আমরা শ্রোতা আপনাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই গল্পে। আপনারা নিশ্চয়ই বিথির গল্প মনে আছে হ্যালো 8920-তে, যে তারা ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছিল এবং এখানে এসে অকপটে নিজের ভাইয়ের গল্প বলে গিয়েছিল এবং তার ছোট বোনের জন্য সাহায্য চেয়েছিল। আমরা তখন বিশ্বাস করেছিলাম যে পৃথিবীতে এটাই সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনা। আজকের গল্পটা কোন দিকে যাবে আমরা জানি না, তবে সেই গল্পটা আমাদের বিশ্বাসের শক্তিটা অনেক বড় বাড়িয়ে দিয়েছে, যে মানুষ কোনো খারাপ কিছু যদি করতে চায় সেটার পরিসীমাটা আকাশ সীমা পর্যন্ত। যাই হোক, আপনি দেখলেন যে আপনি চিটাগংয়ে যেখানে আপনার খালার বাসায় যাওয়ার কথা ছিল আপনার, সেইখানে গিয়ে এবং আপনি সেই বেডে। ওকে, তারপরে মানে ওই আমার আন্টি জিজ্ঞেস করে বাসায় আসার পর আমার আন্টি বললো যে একা একা কেন করতেছেন, মানে এটা তো বাসায় আনলে আমরাও তো করতে পারি। তো আমি জাস্ট ফান হিসেবে মনে করছি যে কি আমার আঙ্কেলকে জিজ্ঞেস করবে নাকি তাও বাসায় এনে। আর আঙ্কেল ছিল একজন হাজি। হ্যাঁ, হজ করে আসছে সে।
তো পেশায় কি করতো উনি? তার পেশা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট করতো। ওকে, তারপর? তো আন্টির কথা মতো আমার আঙ্কেল পরদিন একটা বোতল নিয়ে আসে বাসা, আনার পরে আমি, আমার আন্টি, আমার আঙ্কেল, মানে ওই প্রথম আমার লাইফে ড্রিঙ্কস করা। ক্লাস 10-এ? তো ড্রিঙ্কস করছি, করার পরে কতটুকু খাইছি মনে নেই, পরে মানে যা শুয়ে পড়ছি, মানে সেন্স ছিল আমার, শুয়ে পড়ছি গিয়ে। তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসে, আসার পর সে আমার পাশে যে শুয়েছে, তাও আমি বুঝতে পারছি আমার পাশে আমার আঙ্কেল শুয়েছে, কিন্তু আমার গায়ে টাচ করে না সেদিন। সে গায়ে টাচ করে, তো অনেকক্ষণ শোয়া ছিল। আমার আন্টি ভাবছে হয়তো আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে, মানে ঘুম ছিল না, মানে তন্দ্রা ভাবছে এরকম, যে ঘুম আসবে এরকম। তোমার আঙ্কেল যখন পাশে ছিল তখন আমি টের পাইছি আমার আন্টি আসছে। আসার পর ফিস ফিস করে কি বলছে সেটা আমি জানি না, মানে বুঝতে পারিনি যে কি বলছে। তার কিছুক্ষণ পর আমার আঙ্কেল আবার চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দিন আবার আনছে, মানে এরকম সপ্তাহখানিক চললো। প্রতিদিন জিনিস করতে হবে তোমার। লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এইটা কি, একটা মানুষ কতক্ষণ এটা খেতে পারে। চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে ঘিরাই করছি যে আমি খাবো না এটা। কেন খাবি না? আন্টির প্রশ্ন, কেন খাবি না? আমার কাছটা ভালো লাগে না, আমি খাবো না। তো বলতেছে যে আমরা খাইতেছি না, আমি কেন খাবো না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না, কারণ এইটা খালি দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থেকে করতেছি। তারপর দিন 10টা-11টায়, ওই সময়টা ওই স্কুলে যাওয়া হইতেছে না। আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে? এটা খাওয়ার পরে কি ফিল করতাম, যে আমার লাইফে একটা চরম দুর্ঘটনা আসবে। আপনার এই টেনশনটা কাজ করতো? এটাই কাজ করতো। আর এতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে আমি খেলাম যতটুকু পারবো, যাতে আমার সেন্স আমি মানে না হারাই। ওকে, মানে সেন্সটা যেন থাকে। ওরা আপনাকে একেবারে সেন্সলেস করতে চাইতো, রাইট? ওকে, দেখা গেছে যে মানে প্রথম একটা বোতল আনছে, আনার পর যে একটা বোতলে টোটাল হচ্ছে 3-4টা করে 3টা করে হয়। 3টা করে হয়। আমারটা খাওয়ার পর দেখা গেছে আমার আন্টিও তো আমাকে খাচ্ছে, বসে একটু খাই ফেলো আমারটা। আমার আন্টিও একই কথা, আমারটা একটু খাতো। তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি, ওরা কথা বলতেছে ওদের মতো, তো রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। পঞ্চম দিন রাতে আমার আন্টি বলতেছে, আমার বাবার নাম হচ্ছে মালিক, তো আমার বাবার নাম ধরে বলতেছে যে বর্ষার বাবার জন্য আজকে না, মালিকের জন্য আজকে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট হচ্ছি না। তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই, বোন পাই, মেয়ে পাই, যাকেই পাই আমার হাজবেন্ডের কাছে রেখে ওইখানে ওরে প্রেগনেন্ট করবো এবং সে বাচ্চা নিয়ে নেবো। আর তখন এই ব্যাপারটা তোমার পুরোপুরি বুঝে যায় তাহলে আমার উপরে সেটা হবে, যেহেতু এরকম করতেছিল। তো ওই দিন মানে দেখা গেছে যে এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা, আমি আমার ট্যাকেল দিতে পারবো কিনা, থাকবে কিনা। তো ওই দিন কিছু হয় নাই। তার মানে লাস্ট যেদিন, ওই দিন ওরা মানে 3টা বোতল আনছে, ওর আঙ্কেল 3টা বোতল আনছে। আনার পরে আমার একটা দিল, আন্টির একটা আর তার একটা। তো বলতেছে যদি পুরো বোতল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে। তো আমার আন্টি বলতেছে বর্ষা দিবে কোথা থেকে? তো বললো যে বর্ষাটা না আমি দিয়ে দিলাম যদি না পারে। তো ওই দিন মানে ওই পুরোটা আমি খেয়েছি। আমি একটু থামাচ্ছি। এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন, আপনার খালুত আপনার রুমে আসতো, উনি সেই সময় কি ধরনের আচরণ করতো আপনার সঙ্গে? চেষ্টা করতো কোনো কিছু করার? না, কোনো কিছু চেষ্টা করতো, এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো। ওকে। আর সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা করতাম যে আমি ঘুম, বা দেখা গেছে মানে গায়ে হাত দিতে বলতে মানে আর অন্য কোনো খারাপ কোনো জায়গায় হাত দিত না, পেটের উপর হাত দিতে এই পর্যন্ত শুয়ে থাকতো। তো লাস্ট যেদিন মানে আমার সাথে ঘটনাটা ঘটবে, তো সেদিন মানে আমি তো চরম সুযোগ পেয়েছিলাম। লেট মি আস্ক ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে আপনি তো জানেন যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি আগে থেকেই জানেন। সো আপনি মাঝখানে অনেক বড় একটা সময় পেয়েছেন, আপনি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন, আপনি ইচ্ছে করলে একটা বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন। ওয়াই ডোন্ট ইউ ট্রাই? আমি তখন ভাবছি যে আমি কোথায় যাবো পালায়, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না। এক্স্যাক্টলি, তার ফ্যামিলি তো আমাকে বিশ্বাস, আমি মানে এখান থেকে পালায় কোথায় যাবো? ঢাকা, তার মার কাছে। মানে তারা তোমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে, বা তারা করতেছে। তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে। সৎমা তো বিশ্বাস করে নাই, সৎমার কাছে জায়গা করতে পারতেন, সৎমার কাছে থাকতে পারতেন না, রাখতো না আমাকে। কারণ আমার বাবাকে আমার যে দিমা প্রচন্ড বিশ্বাস করে, ভালোবাসে, ভয় পায়, মানে সে যা বলে তাই। তো একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে 7 দিনের দিন, মানে আমি পুরো সেন্সিং এটা আমি জানি যে আমি আমার রুমে কি হয়েছে তাও আমি জানি না, কিন্তু মানে খাওয়ার আগে আমি, কারণ আমি জানি যে আজকে কিছু একটা হবে, যেহেতু 3টা বোতল আজকে আনছে,
তো দুর্ভাগ্য যে আমি কিছুই বুঝি নাই বা কোন রকম কোনো অনুভূতিও নাই। তো মানে 2 মাস পরে দেখলাম যে পিরিয়ড যেটা মেয়েদের এটা বন্ধ হয়ে গেছে, আমার বন্ধ হয়ে গেছে। তো তখন বুঝতে পারছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ। তো আমি আমার যে সৎবোন আছে ওর তখন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, ও প্রেগনেন্ট। তো ভাবলাম যে ও যেহেতু প্রেগনেন্ট, তাহলে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে। তো জিজ্ঞাসা করলাম, আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো? তো বললো যে হ্যাঁ মাঝে মধ্যে বন্ধ হয়, 2-1 মাস এরকম বন্ধ থাকে এটা। তো বললো কেন? আমি কি এমনিতেই। 3 মাস চলে গেল, কোনো কিছু হচ্ছে না। তো কি করবো, কার কাছে বলবে ব্যাপারটা আমি? তো যেহেতু এটার জন্য আমার আঙ্কেল, অবশ্যই সে জানে। তখন মানে আমি আমার আঙ্কেল সেদিন মানে নিজের থেকে বলছি যে আজকে আমি রিং করবো। তোমার আঙ্কেল আমার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ, তাকার আমরা বলছে ঠিক আছে আনবো। তো সে আনছে। আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা তাকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে আমি প্রেগনেন্ট বা আপনি আমার সাথে কিছু করছেন কিনা, এটা বলতে পারবো না। তো দেখা গেছে যে একটু অ্যাবনর্মাল হয়ে ব্যাপারটা বলতে হবে তাকে আমার। খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আন্টি বাথরুমে গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার কাছে সত্যি কথা বলবেন? তো বললো যে হ্যাঁ বলবো, কি হয়েছে, আপনি কাছ থেকে কিছু করছেন? তো সে আমার অনেকক্ষণ তাকানোর পরে সে মানে হ্যাঁ না কিছুই বলতেছে না। কেন, কি সমস্যা? আমি বলছি আমি প্রেগনেন্ট। তো মানে আঙ্কেল তখন বললো যে সে শুধু হ্যাঁ বললো। সে হ্যাঁ বলার পর আমি আমার রুমে চলে গেছি। তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আঙ্কেল বলছে যে বর্ষা প্রেগনেন্ট। তো এটা যখন বলছে তো আমার আন্টি জানে কিনা তা আমি জানতাম না, জানি কিনা। তো 4-5 দিন পর আমি মানে আমার ঘুম ভেঙে গেছে, এমনি শুয়েছি। তো আমার রুম ছিল ডাইনিং টেবিলটা, আঙ্কেল নাস্তা খেতেছে। আন্টি বলতেছে যে আমরা যেটা প্ল্যান করছি সেটা হয়েছে, কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবো ওকে দেবে এই বাচ্চাটা? আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাদী হয়নি অবশ্যই দিয়ে দেবে, আর এটার জন্য ওর কিছু একটা আমরা দেবো। তখন আমার আন্টি বলতেছে যে আপনি তাহলে একটা কাজ করিয়েন, ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখছেন যাতে আমরা ওর বিয়ে শাদী দিতে পারি। তোমার আঙ্কেল অফিসে চলে গেছে। তো আমি তখন মানে পুরোপুরি হয়ে গেলাম যে আমার আন্টি ব্যাপারটা জানে এবং আমার আন্টির প্রশ্রয়ে আমার আঙ্কেল আমার রুমে আসছে। একটা জিনিস খটকা লাগবে সবার কাছে, সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার শারীরিক অবয়ব চেঞ্জ হয়। তারা যে প্ল্যানটা করেছে আপনাকে প্রেগনেন্ট করে আপনার কাছ থেকে বেবিটা নিয়ে নিবে, এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আপনার শরীরে যে চেঞ্জটা হতো সেই অবস্থায় কি আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় তাদের এগেইনস্টে ক্লেইম করতে পারতেন, বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করতো না সেইটা আপনি দেখায় বলতে পারতেন যে দেখো আমার কি করেছে বা কি অবস্থা, এরকম সুযোগ তো ছিল না? আমাকে মানে আমি এটা মানে 7 মাস পর্যন্ত আমি মানে গর্ভে ধারণ করছি। ওকে যাই আমরা সিরিয়ালি যে গল্পে একের পর এক কি হয় তারপর। তো যখন 3 মাস, তো আমি আমার আঙ্কেল বাসা আসার পর আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে এবং ওর প্রশ্রয় এটা হয়েছে। কারণ একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে প্রশ্রয় না দেয়, স্বর্ণ একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না। তো তারপর কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তো মানে আমি শুধু মানে যখন আমার আঙ্কেল বাসায় আসে তখন আমি শুধু থাকি যে তার মোবাইলটা আমি কখন নিব, যে যখনই হোক আমার মাকে আমি ব্যাপারটা বলবো যে আসো এখানে আসে দেখা যায় আমার কি অবস্থা। তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো, আমি চার্জে থেকে আনার পরে দেখতাম যে এটার মধ্যে কোনো সিম কার্ড নেই। যে আমি যে ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো, বাইরে কোথাও যোগাযোগ করবো। আপনাকে সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা? আপনাকে স্কুলে কোথাও ভর্তি করেনি? ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি আমার। আপনাকে যেতে দেয়নি কখনো? যেতে দেয়নি কখনো, বাসার মধ্যেই ছিলাম। তো আমার 4 মাস হয়ে গেছে। 4 মাস যখন হলো তখন আমি আমার আঙ্কেলকে বলতেছি যে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি সুইসাইড করবো। সুইসাইড বুঝেন? আমি সুইসাইড করবো। তোমার আঙ্কেল বলতেছে যে সমস্যাটা কি, তোমার আন্টির কাছে থাকবে তাই না, দিয়ে দাও। তা আমি বলছি যে না আমি দেবো না, এটা আমি এটা জন্মই দেবো না। আপনি যা করার একটা কিছু করেন, তা না হলে কিন্তু আমি এইখানকার সবারই ব্যাপারটা বলে দিব। আপনি কি চাচ্ছেন যে আপনার মান সম্মান এখানটা হারা যায়? কারণ তারা খুবই সম্মান করতে সবাই এখানে। তো আঙ্কেল হয়তো একটু ভয় পায় যাওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখো তো সে রাত্রে আসার পর আমার জন্য 2টা ট্যাবলেট নিয়ে আসছে যে প্রেগনেন্সি নষ্ট হওয়ার জন্য। তো নিয়ে আসছে, আনার পর সে আমাকে দিচ্ছে, তারপর বললো তোমার আন্টিকে তো না দেখে, এটা বলছে যে তোমার আন্টিকে না দেখে তুমি 2টা আজকে একটা খাবা রাতে, কালকে রাতে একটা খাবা। তখন আপনার প্রেগনেন্সির কত মাস চলছিল? 4 মাস। ওকে, 4 মাস চলতেছে। তখন খাওয়ার পর দেখলাম যে কোনো কিছুই না। তোমার আঙ্কেলটা আবার ব্যাপারটা বললাম যে কিছুই হয়নি। তো বললো যে তখন আমার কাছে মনে হলো যে এটা হয়তো তাহলে আমার আঙ্কেল ওই ধরনের কিছু আনেনি, এমনিতে হয়তো অন্য কোনো ট্যাবলেট আনছে সেটা। তো একদিন নিচে গেছি, আমি দোকানে পাঠাইছিলাম আন্টি আমাকে, কি
জন্য মানে দোকানে পাঠাবো ওই ট্যাবলেটের খোসাটা আমি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর ডাক্তারে দেখলাম যে এটা কিসের ট্যাবলেট। তো বললো যে এটা কে খেয়েছে। ডাক্তার বলছে এটা কে খেয়েছে। আমি তোমার আন্টি। এটা তো প্রেগনেন্সি নষ্ট হওয়ার ট্যাবলেট। সে কি এটা জেনে খাইছে না জেনে খেয়েছে। আমি না জেনে খেয়েছে সে, কিন্তু মানে তার তো কিছু হয়নি। এর জন্য মানে আমি মানে তাকে আমার বলছে জিজ্ঞাসা করার জন্য। তো আমি তো হচ্ছে না কেন, তাহলে তো পিরিয়ড হওয়ার কথা, হয় না। তারপরে 6 মাসে পড়ে গেল, 5 মাস 6 মাসে কেটে গেল। তারপরে সে আরেকটা ওষুধ এনে দিছে, সেটাও কোনো কাজ হয়নি। তারপরে মানে কি করবো এই মুহূর্তে আমি শুধু আমার আঙ্কেলের প্রেশার কি করি, কারণ আমি আন্টির সাথে কোনো কথাই বলি না, মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো। আঙ্কেল যখন বেশি প্রেশারে পড়ে গেছে আমার উপর যে আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা, মানে তখন মানে আমি যে প্রেগনেন্ট আমি মানে বুঝতেছি, বোঝা যাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে আমি প্রেগনেন্ট, যে 7 মাসে পড়ে গেছে। তো তখন বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি অবশ্যই চান না যে আপনি এখান থেকে মানুষ হারাক, আর এখানে সবাই দেখতেছে আমি কিন্তু বাসা থেকে বের হই না, বা আপনারা অন্য কিছু একটা বলবেন পারবেন না, আমি যাবো তাই কিনতে হবে। তো আমার আঙ্কেল বললো কি আন্টির সাথে ব্যাপারটা শেয়ার করছে। শেয়ার করার পর তো আন্টির একটা বান্ধবী ছিল, নাম রাবিয়া, মেয়েটা চিটংয়ে ছিল। তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা, রাবিয়াকে ফোন করছে, ফোন করে বলছে যে রাবিয়া তুই বাসায় বসাতে একটা অঘটন ঘটায় ফেলছে, এখন যেহেতু আমার এখানে আছে আমার এই ব্যাপারটা দেখতে হবে। এটা আমার আন্টি বললো। তো আন্টি আমার বললো যে ভুলেও যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি, তুই বলবি তুই ঢাকায় একটা সাথে প্রেম করছিস, ওইখানে ওর সাথে ছিলি, তখন তুই প্রেগনেন্ট হয়েছিস। এটা আমার শিখাই দিল। তো রাবিয়া আন্টি আসছে, আসার পরে রাবিয়া আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে। তো বলার পর রাবিয়া আন্টি বললো যে বর্ষা তুমি শিক্ষিত মেয়ে, তুমি ভুলটা কিভাবে করলা। তো আমি চুপচাপ কিছুই বলিনি। তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে, মানে সে এগুলোর কাজ মানে অ্যাবর্শন করতে পারে। তো সেখানে নিয়ে গেল। তো সে আমাকে একটা বেডে শোয়ালো, শোয়ানোর পরে সে পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তো আর 3 মাস থাকলেই তো হয়, কেন ফালাবা, সেটা আমার বলতেছে। তখন রাবিয়ানকে আবার আমার বললো যে ওইখানে যদি প্রশ্ন করে তোমার হাজবেন্ড কই, তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য তুমি বাচ্চাটা রাখতেছো না, নষ্ট করে ফেলবা। তো সে বলতেছে যে 7 মাস হয়ে গেছে, রেখে দাও, 3 মাস পর এমনি হবে। তখন আমি বললাম যে না, আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য আমি রাখবো না। তো রাবিয়ান কি বললো যে এটা যেভাবে মানে নর্মালি করতে হবে। তো মহিলা বললো যে 7 মাস হয়ে গেছে, এটা কিও নর্মালি করি আমরা, আর যদি নর্মালি করে দেখা যাবে যে ও একটা সমস্যা হবে। তো বলতেছি না, নর্মালি করাতে হবে, কারণ যদি সিজারে করাতে যায় ও মানে সিজার করাবে না, কারণ আমি আনম্যারিড, এটা তো আর ওই মহিলা জানে না। তো বলছে না, সিজারে করাবে না, যেভাবে হোক নর্মালি করান এটা। তো বলতেছে যে না, নর্মালি আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও, যদি নর্মালি কেউ করতে পারে সেখানে নিয়ে যাও। যেহেতু 7 মাস হয়ে গেছে মানে, আর 3 মাস সেখানে একটাই ছিল যে নর্মাল হতে, কিন্তু হ্যাঁ, আর 7 মাস যেহেতু এটা নর্মাল কিভাবে হয়, 2 মাস বা 3 মাস, হ্যাঁ ঠিক আছে। তো বলতেছে যে ঠিক আছে। তো ওইখান থেকে আমরা নিয়ে আসে পড়ছে, যেহেতু সে করবে না, সে রিস্ক নিল না। তারপর আমাকে আবার বাসায় নিয়ে আসছে। বাসায় আনার পর আমার আন্টির সাথে রাবি আন্টি কথা বললো যে আপা ওরা করতে চাচ্ছে না, নর্মালি করবে না, সিজারই বলতেছে। তখন আন্টি বলতেছে এটা কিভাবে সম্ভব, ও তো আনম্যারিড, তো এই সিজারের একটা দাগ থাকবে, কাটা দাগ, তখন ওর হাজবেন্ডে কি বলবে যে কাটা দাগটা, আর সিজারটাই আলাদা থাকে। তো তখন আন্টি বললো ঠিক আছে, মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে, আমি ওইখানে একটু ফোন করে দেখি। তো সে একটা মহিলাকে ফোন করছে। তো মহিলা বললো যে ঠিক আছে নিয়ে আসো। নিয়ে গেছে, মানে সেটা লালখান দিঘির বাজার বলে চিটংয়ে, ওইখানে নিয়ে গেছে আমাকে। নিয়ে গেছে একটা হিন্দু মহিলা। তো ওই হিন্দু মহিলার বাসা নিয়ে যাওয়ার পরে তো সে আমাকে দেখলো, দেখার পর একই কথা, 7 মাস হয়ে গেছে, কেন ফলাবা, রেখা দাও। তো বললাম যে না। তোমার আন্টি বলতেছে যে না, ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, আর করবো না, ওর কাছে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে, তোর বাচ্চা রেখে কি করবে, এর জন্য ফেলাই দেবে। তো ঠিক আছে। তারপর যে অ্যাবর্শন করবে যে মহিলা, মানে যে ডাক্তার মেন, সেই মহিলা আসলো। আসার পর আমাকে আরেকটা বেডে নিয়ে গেল। বেডে নিয়ে যাওয়ার পরে অ্যাবর্শন করলো। অ্যাবর্শন করার পরে সে, আমি তো থামতে চাই, আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমার সাথে শেয়ার করেন, কি হয়েছে আপনার সঙ্গে? না, একদম ডাক্তার ওর সাথে কি করতে পারে এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময় আপনি সেন্সলেস ছিলেন? না, কারণ ওই সময়টা তো বেবি আলটিমেটলি, সো আপনার না, সাথে বেবিটা হয়নি। ওকে, কি করছিল তারা তখন? মানে তারা ওই কি ছুরি কাছে অনেক কিছু নিয়ে আসছে। আনার পর একটা ছোট্ট একটা বেডি নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পর একটা আয়া ছিল, আয়াটার বললো জোর। তো আপনার ভয় লাগছিল না যে আপনার শরীর থেকে কিছু একটা বের করছে এবং এত বড়? তখন মানে শুধু ব্লাড বের করছে,
ও মাই গড। শুধু ব্লাড বের করছে। তো 24 ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে। ওকে ওকে ওকে। মানে 24 ঘন্টার মধ্যে মানে ব্লাড গুলো আগে বের করে ফেলছে। তো মানে তখন ওই যখন ব্লাড গুলো বের করতেছে তখন মানে প্রচন্ড ভাবে মানে পেন হচ্ছিল। তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করবো না, আমি রাখবো, আপনারা আমাকে ছেড়ে দেন, আমি রাখবো। তো মহিলাটা মানে যে ডাক্তার সে বলতেছে এই মেয়ে চিল্লাবা না, বের করে দেবে কিন্তু। তারপর ওই মানে ব্লাড গুলো বের করছে। ব্লাড গুলো বের করার পরে সাথে সাথে শরীরে আমার জ্বর চলে আসে, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর আসে। তো বলতেছে যে ওরা ঠান্ডা পানি দিও না, গরম পানি দিবা। ওই ডাক্তার আয়াটাকে বলে গেল ঠান্ডা পানি দিবা না, আই করবা। তো আমাকে এভাবে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে যে রাবি আন্টি ছিল সে বলতেছে যে বসা থাকো, আমি সকালে আসবো। তোমার কোনো সমস্যা? আমি বলছি না, আমার কোনো সমস্যা নেই। তো আর রাবি আন্টি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা। তো বললো যে 24 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো হইলে, আর না হলে সিজার করতে হবে ওকে। রাতে প্রচন্ড জ্বর, একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে, 2টা ইঞ্জেকশন দিয়ে গেছে। বলছে যে তোমার যখন ব্যথা হবে তখন তুমি আমাকে ডাকবা। ওই ডাক্তার মহিলাটা বললো যে ব্যথা হচ্ছে আমাকে মানে ডাকবা, আর 24 ঘন্টার মধ্যে অবশ্যই এটা নর্মাল হয়ে যাবে। তো তার 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপর দিন মানে সন্ধ্যাবেলা অ্যাবর্শন করছে আমাকে। তো যখন দেখছে যে হচ্ছে না, তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে? আমি বললাম যে না, পেটে কোনো পেন হচ্ছে না। তো মানে সে একটু চিন্তা করে গেল যে পেন হবে না কেন। তো তখন করলে কি মানে আমার যে বেবিটা হয়েছে সেই বেবিটাকে পুরো আস্ত বের করা নেই, ওটাকে কেটে কেটে বের করা হয়েছে। যে পুরো 1 ঘন্টা মানে পুরো 1 ঘন্টা মানে আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, আমি আমার বেবিটাকে হওয়াবো, আমার বাচ্চাটাকে আমি দেখবো। তো মহিলাটা বলছে সেটা আগে মনে ছিল না, এখন কেন বলতেছিস? মানে অনেক খারাপ ব্যবহার করছিস তখন আমার সাথে। তো তখন শুধু আমার মাকে ডাকতেছি যে মা তুই আমার কি করলি, যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না, এখন আবার এরকম একটির মধ্যে ফালে লিখি আমারে। তো তখন বাড়ি প্রচন্ড ডাকছে যে মা তুই একবার এসে আমার দেখা যা। তারপর যখন 1 ঘন্টা পরে ওটা পুরোটা বের করছে তখন মানে ডাক্তার তো চলে গেছে, আয়াটা আমার সামনে দাঁড়ানো। তার বলতেছি যে আমার কি হয়েছে একটু বলবেন, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে, তোমার মতোই দেখতে, এটা কেন ফলাইলা তুমি? তখন আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো, যে অ্যাকচুয়ালি এটা কি, আমি কি, জোর তো কোনো বাবাই নেই, আর আমার সাথে কেন এটা করলো। এরকম আমি 15 দিন অসুস্থ ছিলাম। পরদিন না তখন তার কিছুক্ষণ পর রাবি আন্টি আসার পরে সে আমাকে বললো যে বর্ষা হয়েছে? তো বললাম যে হ্যাঁ হয়েছে। তো বললো তাহলে চলো। তো সে আমাকে মানে আমি উঠে যে দাঁড়াবো এর ধরনের কোনো ইচ্ছে ছিল না আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাইরে বের হবো। তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াতে পারতেছো না? বললাম যে আমার খুব কষ্ট হইতেছে দাঁড়াইতে। তো সে আমার ধুয়ে ধুয়ে বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যাওয়ার পর একটা সিএনজি করে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আন্টি সবকিছু তাকে ঠিক গোছায় রাখছে। তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শোয়াইছে, শোয়ানোর পরে এখন রাবিয়ারে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, ও এত অসুস্থ হয়েছে কেন? তো বলতেছে যে ছোট মানুষ না একটু অসুস্থ হবেই। তো বলতেছে যে কি হয়েছিল ওর? তো বললো যে মেয়ে হয়েছিল শুনছি। তো বললো যে কেমন? তখন আমি তো রাবিয়া আন্টি বলছি যে এটা কেটে কেটে বের করছে, সম্পূর্ণ করে বের করা নেই। তারপর এরকম 15 দিন অসুস্থ বাসাতেই, বাসা অসুস্থ থাকার পরে এর মাঝখানে আপনি আমরা বাড়িতে যোগাযোগ করেননি, বাড়িতে জানানোর যাওয়ার তো হয়ে গেছে, এখানে আর যোগাযোগ করে কি লাভ? ইনফ্যাক্ট আপনার সাথে যে আচরণগুলো করা হচ্ছে আপনি আপনার মাকে আপনার বাবাকে জানাননি? এই 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 হোয়াটএভার ইট ইজ, সেই সময় তো আপনার সুযোগ ছিল জানানোর, আপনি জানাননি? না, আমি 15 দিন অসুস্থ থাকার পরে ঢাকা আসছি। ঢাকা আসার পরে মা বলতেছে যে কি ব্যাপার তোর এমন দেখাইতেছে কেন, অনেক শুকাই গেছে আগের থেকে। This track was downloaded from FusionBD.com. কেমন যেন রোগা রোগা লাগতেছে। তো তখন আমার কাছে কিছুই বলি নাই। তো আমার আবার চিটংয়ে পাঠিয়ে দিবে তারা। তারপর মানে আমার আঙ্কেল ট্রেনে নিয়ে আসছে আমাকে। তো সে মানে আসার যাওয়ার টিকিট কেটে রাখছে না, সরি আসার সময় আমরা ট্রেনে আসছি চিটং থেকে ঢাকায়। তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো, তো তুমি আসবে না আমার সাথে? তোমার কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই,
তারপরে আসা না সেটা আমার উপরে। তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ এই কথা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না সে, যে কোনো একটা অজুহাতে সে আমাকে রেখে আসবে এখানে। তো বললো হ্যাঁ আপনার সাথে আমি চলে যাবো, এখান থেকে কি করবো। তো তখন সে বললো ঠিক আছে তাহলে আমরা আসার সময় বিমানে চলে আসবো, সেটা বললো আমাকে। তো সে চিটাগং থেকে বিমানের টিকিট কেটে রাখছে। তো তারপরে ঢাকা আসলাম, আসার পরে আমার আঙ্কেল বলতেছে যে আজকে থাকো, কালকে এসে আমি তোমার নিয়ে যাবো এখান থেকে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো শুধু একটা রাতে পাচ্ছি আমার মার মানে কথাগুলো বলার জন্য। তো রাতের বেলা আমি মার পাশে গিয়ে বসছি। তো মা আমার সাথে কথাবার্তা বলতেছে, ওরা কেমন আচরণ করে, তার তো বোন, তার তো মানে সে তো কখন ধারণা করেন যে তার মেয়ের সাথে এই ধরনের বিহেভ করবে। তখন আমার কাছে ব্যাপারগুলো বলি যে আমার সাথে এই ঘটনা করা হয়েছে মা। তখন দেখি মা খুব কান্না করতেছে যে আমি কার কাছে কি দিলাম, এমন তো না যে আমার ঘরে ভাতের অভাব, টাকা পয়সার অভাব, আমার মেয়েটাকে রাখতে পারতেছি না, কোনো কিছুই না। তোর ছেলে মেয়ে না বিধেই আমি তোর কাছে দিছি আমার মেয়েটারে, আর তুই আমার মেয়েটা এরকম একটা সর্বনাশ করলি, মানে এটা কাঁদতেছে সে, বলতেছে একা একা। তখন বলতেছে যে দেখি তুই 7 মাসে প্রেগনেন্ট ছিলি, তোর পেটের কি অবস্থা দেখি। তখন আমি আমার মাকে দেখালাম, তো মা দেখে খুবই কান্না করতেছে যে এটা কি। আমার আন্টি নাম শেলি, যে আরে শেলি তুই এটা কি করলি আমার মেয়ের, তুই আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। তো তখন বলতেছে আমি এতটা কখনো পাঠাবো না। তখন আমি মা বলতেছি কেন পাঠাইবা না, যাবার তো হয়েই গেছে, এখন পাঠাও। আমার তখন বিশ্বাস করে তোমরা। আমার আঙ্কেল তারপর দিন আসছে, আসার পরে মা সরাসরি তাকে কিছু বলে নাই, যে কিছুই বলে নাই, বা তার প্রতি একটা ক্ষোভ রাগ আছে এটা সে বুঝতেই দেয়নি। তো বললো যে বর্ষা যাবে না, বললো যে না বর্ষা যাবে না, কয়েকটা দিন পরে যাক। অনেকদিন পরে আসছে, মানে তখন তোর 7 মাস পরে আমি আসছি, মানে ওইটা অ্যাবর্শন হওয়ার পর সুস্থ তারপরে তো ঢাকাতে আসছি, প্রায় 8-9 মাস পরে আমি ঢাকাতে আসছি। তো মা বলতেছে যে অনেকদিন পর আসছে, আমার সাথে কয়েকটা দিন থাকুক। এটা হচ্ছে 2008-এর ঘটনা, এই আমার অ্যাবর্শন এই বাবুটা। তো 2008 মানে এটা শেষের দিকে। বাবাকে ওই মুহূর্তে বলে নাই? হ্যাঁ বাবাকে প্রথমে বলে নাই, মানে বাবা যখন জানতে চাইলো যে ও চিটাগং যাচ্ছে না কেন, তখন বলছি না ওরা পাঠাবো না। কেন? আমার সামনে কিছু বলে নাই, হয়তো রাতের বেলা শুয়ে কথা বলে তাকে বলছে। তখন আমার বাবা বললো যে এটা কেন করলো ওর সাথে। তাই আমি মাকে বলছি যে আমার বাবার কারণে আজকে আমার এই অবস্থা। না এটা আমি আজও পর্যন্ত জানি না, আর সে আমার বাবা বিধায় আমি তাকে আজও পর্যন্ত সেই প্রশ্নটা করতে পারিনি যে তুমি ওর সাথে কি করছিলা, যেটা খেসারত আমার দিতে হইল। ওকে, আমরা গল্পের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা শুনছেন হ্যালো 8920 এবং আজকে বর্ষা আমাদের সঙ্গে আছে। যে গল্পটা এখানে হচ্ছে সেটা জীবনের গল্প, এবং আমরা জীবনের গল্পে একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। নাটক, গল্পে, সিনেমাতে যা সম্ভব নয় তা জীবনে ঘটে থাকে। আজকে বর্ষা তার জীবনের গল্প বলছে, এবং আমি বলতে পারি হলফ করে যে জীবনের গল্প কোনো অংশেই কোনোটা চেয়ে খাটো না, কিন্তু আজকের গল্প শুনতে গিয়ে আমি কেন জানি খেয়ে হারিয়ে ফেলছি। আমি ঠিক জানি না আমার শ্রোতাদের কি অবস্থা, এবং আমরা বিশ্বাস করি যে এই গল্পটা যেভাবে এগোচ্ছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমরা ঠিক জানি না। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, বর্ষার সাথে আপনারা সরাসরি কথা বলতে চাইলে, বর্ষার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে বর্ষাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে কোনো প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, ওগুলো বর্ষা অবশ্যই পড়বে এবং নিজের কালেকশনে রাখবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যদি কোনো ফোন করতে চান, ফোন করে আপনার জীবনের গল্প আপনি বলতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। সংবাদের বিরতির পর আমরা বর্ষাকে নিয়ে আবারও ফিরে আসবো। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, লাখো শ্রোতা আমাদের সঙ্গে আছে। আশা করছি আমাদেরকে ছেড়ে যাবেন না। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাতে নিয়মিত প্রচারিত হয় জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান হ্যালো 8920। এখানে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বর্ষা। বর্ষা তার জীবনের গল্প বলছে। আর যারা এই মুহূর্তে বর্ষাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান,
বর্ষার কাছে কোনো প্রশ্ন রেখে বর্ষার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তারা আমাদের ফেসবুক পেজটাতে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। মাঝখানে কোনো স্পেস নেই, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। এখানে ফোন করার পর আপনার তথ্যাবলী এবং একই সাথে আপনার কথা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে এবং সেখানে আপনি জীবনের গল্প বলতে চাইলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। বর্ষার সংবাদের আগে আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনার বাবা ব্যাপারটা জানতে পারলো এবং জানার পরে কি হলো সেটা আমরা একটু আপনার কাছ থেকে জানি। জানার পর মানে আমার বাবা যতটুকু বললো যে যদি অপরাধ করে থাকি সেটা আমি করছি, তো এটা কেন করবে, তো আমার মেয়ের উপর এটা কেন করবে, এটাই কি ওর ভিতরে ছিল যে আমার কাছে মানে ভালো মানুষই দেখায় আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তো বাবা বললো যে ঠিক আছে তাহলে ওর আর পাঠানোর দরকার নেই, এখন ও কি করতে চায় ওরা জিজ্ঞাসা করো, যে এখন আমি আমার লাইফটাকে কোন দিকে মানে ঘোরাতে চাচ্ছি সেটা আমার বাবা আমার মাকে বলতে বলছে যে এখন আমি কি করব। এখন মা বলতেছে যে তোর লাইফে যেটা হয়ে গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে কর তুই, বা স্বপ্নের মধ্যে ছিলি তুই। কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা করলো না? না, মানে কোনো ধরনের প্রতিশোধ বা এই ব্যাপারটা যে আমি আমার বাবা মাকে বলছি, মানে এটা আমার বাবা ওদেরকে বুঝতে দেয়নি। যে ব্যাপারটা ওরা জানে যে আমার মা বাবা এটা মানে এরা জানতেছে, আমার ফ্যামিলি ওরা জানতেছে, এটাও বুঝতে দেয়নি। ওরা আসছে মানে আমাদের বাসায় চিটং থেকে বেড়াতে আসছে, তারপরও মানে ওদের সাথে মানে ওই ধরনের কোনো বিহেভিয়ার বুঝতে দেয়নি যে আমার মেয়ের সাথে এত বড় একটা ঘটনা করছি তোদের কেন আমি কথা বলবো, মানে আগের মতোই আচরণ করছে ওদের সাথে। তো বাবাকে বললো যে এখন তুই কি করবি, তো গ্রামে পাঠাই দে, মানে বরিশাল, আমাদের গ্রামে বেরোচ্ছে বরিশাল। তো বললো যে তাহলে এক কাজ করি তুই গ্রামে চলে যা, ওইখানে থাক কয়েকটা দিন, তোর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। তো এই কথা মানে বিয়ের কথা বলার পর তো আমি তাকে ভালো মন্দ কিছুই বলিনি আমাকে, যে আমি কি করব বা কোনো সাই দিইনি কথাতে। তো তার কয়েকদিন পর আমার স্টেপ মাদার আসে, মানে সে ব্যাপারটা জানি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। মানে দেখা গেছে যে আমার মার ফ্যামিলির, আমার মামা তারা মামিরা, তারপরে যে আমার মার যে খালা আছে, এরা সবাই ব্যাপারটা জানছে এবং জানার পর আমার ছোট আন্টি সবাই খুব ধিক্কার দিছে যে এটা ওর সাথে কেন করলি, একটা বাচ্চা পালক আন তুই, বাচ্চা তো পালকও পাওয়া যায়, এটা তোর ভাগ্নি ছিল, তোর বন্ধু ছিল, তোর মেয়ের মতো তো ছিল, তোর মেয়েই তো এটা। সবাই ব্যাপারটা জানছে। তো ওরা যখন বুঝতে পারলো যে ব্যাপারটা সবাই জানাজানি হয়ে গেছে, আমি বলে দিছি ব্যাপারটা, তখন আমার আন্টি শুধু এতটুকুই বললো যে এটা যে তোর আঙ্কেল তোর সাথে করছে তার প্রমাণ তুই কি দিবি, তার কোনো প্রমাণ দিতে পারবি তুই যে তোর আঙ্কেল এটা করছে তোর সাথে? তখন আমি এতটুকুই বললাম যে যদি এটা আমার আঙ্কেল না করে থাকে তাহলে তোরা কেন এতটা খুঁজবি আমার জন্য, তাহলে তো আমার আব্বা বা আমার মাই বলতে পারতো যে দেখ তোর মেয়ে কোথা থেকে কি করছে, এখন আমরা এটা কি করবো। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ গ্রেট পয়েন্ট। এটা আমি আন্টিকে বললাম, মানে আমার আন্টির সাথে আমার তৃতীয় সম্পর্ক ছিল, মানে ছোটবেলা থেকে তৃতীয় সম্পর্ক। ও তখন ও আমার একটা কথা বললো যে আমি এখনো বিশ্বাস করতেছি না যেটা তোর আঙ্কেলের ছিল, এটা বললো সে আমাকে, যে আমি এখনো বিশ্বাস করতেছি না। আমি তোর ধারণা কি তাহলে এটা আমি ঢাকা থেকে নিয়ে গেছি, বা আমি কোন কিছু তোমার সম্পর্কে এ ধরনের কিছু মানে বলবি তুই? ও বললো যে হ্যাঁ, মানে ও এক কথা ওর হাজবেন্ডের নির্দোষ বলতে চাচ্ছে, বা ওরা পুরোটাই নির্দোষ যে আমার সাথে এ ধরনের কোনো বিবরণ করেনি বা ঘরে কোনো জিনিস কিছু করা হয়নি, এটা মানে ও বলতে চাচ্ছিল। তো আমার মা এ ব্যাপারে মানে আজও পর্যন্ত ওরা কিছু জিজ্ঞাসা করেনি। তার কিছুদিন পর আমার স্টেপ মাদার আসার পরে মানে সে আমার বুঝাইতেছে যে মা যা আবার হয়ে গেছে তোমার লাইফে, এটা নিয়ে বসে থেকো না, তোমার আবার স্কুলে ভর্তি করে দিয়ে তুমি পড়াশোনা শুরু করো, সেটা বললো আমাকে প্রথমে। তো চিন্তা করলাম যে আসলে আমার এই ঘটনা শুধু আমি জানি, বা বাইরে আমার যারা ফ্রেন্ড আছে বান্ধবী এখন জানতেছে না ব্যাপারটা যে আমার সাথে কি হয়েছে, এটা শেয়ার করলে হবে। তো তখন ভাবলাম যে স্কুলে আবার ভর্তি হয়ে যাই, তো স্কুলে ভর্তি হলে আবার আগামী বছর ভর্তি হতে হবে। তো তখন আমার স্টেপ মাদার সে আবারও আসে, আসার পর মানে সেই দিন তার ভিতরে কি হয়েছে আল্লাহ জানে সেটা, সে আসার পর বলতেছি আমার সাথে এক জায়গায় যাবি। আমি বললাম কোথায়? তো বললো যে এইভাবে ঘরে বসে না থেকে পার্ট টাইম জব কর। আমি বললাম যে আমি জব পাবো, দেরি আমার কেউ জব, আমি কত খুব শিক্ষিত। তো বললো যে হ্যাঁ আছে, আমার কাছে একটা ভালো লোক আছে, তো মানে ছোটখাটো একটা মেয়ে খুঁজতেছে মানে তার অফিসে বসার জন্য। কি অফিসে মানে তার ফাইল আগায় দিবে এই পর্যন্ত। তো সে আমাকে নিয়ে গেল, আমি তার নামটা বলতে চাচ্ছি না, মানে আমাদের ওইখানে চেয়ারম্যান, তো চেয়ারম্যানের কাছে নিয়ে গেল আমাকে। সকালবেলা খুব সকালে সে আসছে,
আসার পর মানে নিয়ে গেল এখানে, তার একটা বাগান বাড়ি, একটা হচ্ছে তার নিজের বাড়ি। তো সে ফ্যামিলি নিয়ে যে বাসাটা থাকে ওইটার নিচে তার অফিস। তো সর্বপ্রথম আমরাই এসেছি এখানে, আমি আর আমার স্টেপ মাদার। যা বসে রয়েছি, কোথায় চেয়ারম্যান, কোনো চেয়ারম্যান আসে না। তো আস্তে আস্তে মানে বেলা বাড়তেছে, তার কাছে লোকজন আসতেছে এক একটা বিচার নিয়ে। তো তার মানে যেখানে বসেছে কথাগুলো শুনে মানে চেয়ারম্যান, তো তখন পুরো হলরুমটাই ভরে গেছে লোকে। দুপুর তখন 2টা বাজে, তখনও চেয়ারম্যান আসেনি। তখন আম্মারে বলতেছি যে আম্মা চলেন চলে যাচ্ছে, চেয়ারম্যান হয়তো আসবে না। তো বলতেছে আরেকটু দেখি। আমি আমার ভালো লাগতেছে, আমার খুব খিদে লাগছে, আমি বাসা চলে যাবো। এটা বললাম আমার আম্মাকে। তো বললো যে ঠিক আছে তাহলে চলে যাই। তা আমরা যখন বের হচ্ছি তো তখন চেয়ারম্যান ছিল দোতলায়। সে দোতলা থেকে আমাদের পেছন সাইড দেখছে। দেখার পর তারা বাসায় যে দারোয়ান ছিল তারে দিয়ে আবার ডাকাইছে যে ওই যে একটা মহিলা একটা মেয়ে যে বের হয়ে গেল ওদিকে ডাকা নিয়ে আসো। তো দারোয়ান আবার বললো যে আপনাদেরকে স্যার ডাকে। তো আম্মা বলতেছে যে তাহলে চেয়ারম্যান হাতে নিচে নামছে, চল। আমরা তখন মানে চেয়ারম্যানের হলরুমে সে সবার কথা শুনে হলরুম থেকে বের হয়ে তার একটা পার্সোনাল রুম আছে, সেটা পুরো গ্লাস দিয়ে করা। তো সে যখন ঢুকতেছে তখন মানে আমি তার সাইডে দাঁড়ানো। সে করলো কি হলরুমে গেল, হলরুমে যাওয়ার পরে কার কি মানে অল্প অল্প শুনলো, কয়েকটা ধমক দিল, আজকে কোনো কথা শুনবো না, কালকে এসো, কার কি লাগবে ও কিছু সালামের কাছে বলে যাও, কি কার লাগবে ও দিয়ে দিবে। এ কথা বলে সে তার পার্সোনাল রুমে চলে গেল। তারপরে তার যে পিএ আছে পার্সোনাল, তাই বললো যে ওই মেয়েটা ওই মহিলাটা পাঠাও ভিতরে। তো যাওয়ার পরে আমার স্টেপ মাদারকে বলতেছে কি ব্যাপার পাগলি, ওই সে বলতে আমার আম্মারে বলতেছে পাগলি করে বলতো যে কিরে পাগলি এতদিন পর আসলি। ও আমার আম্মা এর মধ্যে আমার শিখা দিল কি যে তোর যদি জিজ্ঞাসা করে যে আমি তোর কি হই, বলবি যে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, আমি যে তোর মা হই এটা বলবি না। তো আমি তখন তার জিজ্ঞাসা করছি কেন বলবো না, না বলতে পারি, সমস্যা কি। তোরা যে ওই যে বলছিলেন না যে একটা মেয়ে লাগবে জবের ব্যাপারে, তো ওরে আনলাম। তো বললো যে কখন আসছিস তোর এখানে। আম্মা বলতেছে যে আমি আসছি সকালে। লাঞ্চ করছিস? না করিনি। তাহলে কাজ তার বাগান বাড়িতে জানি আসতেছি, তার বাসার সাথে তার বাগান বাড়িটা। তো আমরা বাগান বাড়িতে গেছি, যাওয়ার পরে তার বিশাল একটা বাগান বাড়ি। তো এখানে গিয়ে বসছি, বসার পরে আমাদের জন্য দুপুরে খাবার পাঠিয়ে দিচ্ছে। তো এখানে লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে আমাদের লাঞ্চ করা শেষ, তারপর সে আসছে। আসার পর বলতেছে আমি তোর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি। এটা বলতেছে আমার আম্মার কি চেয়ারম্যান। তো বললো যে হ্যাঁ পারবেন। এই কথা বলার পর মানে তার যে রুম আছে বাগান বাড়িতে সেখানে আমার নিয়ে গেল। তো তখনও আমি ওই ধরনের কিছু বুঝি নাই, বা সে আমার গায়ে কোনো হাত দেয় না বা কিছুই না, তখনই সে আমাকে বুঝতে দেয়নি যে এটা কোনো জব না। তো বলতেছে যে তোমার মতো একটা মেয়ে মানে এত ছোট একটা মেয়ে খুঁজতেছিলাম, তুমি আসলে খুব কিউট, খুব লাভলি, এটা সে আমাকে বলতেছে। তো বললো যে তুমি কালকে ঠিক রাত 8টা বাজে আমার এই বাগান বাড়িতে চলে আসবা। তো বললাম 8টা রাত্রে আসবো কেন, রাতে আসতে পারবো না, আমার মা আমাকে তাহলে বকবে। যে জব দিবেন ঠিক আছে, তো সেটা রাত্রে কেন আসবো। তো ওই কথাটা বলার পর সে বললো তাহলে বিকেলে এসো 5টার দিকে। আমি বললাম যে আচ্ছা বিকেলে আসতে পারবো। বিকেল আসতে সমস্যা নেই, না বিকেলে আসতে পারবো, কিন্তু রাত্রে বাসা থেকে বেরোতে দেবে না আমাকে। তো তাহলে বিকেল 5টার দিকে এখানে চলে আসলে তুমি। তো তখন করলে কি মানে ওই দিন সে আমার হাতে আমার হাতে না আমার আম্মার হাতে সে 2000 টাকা দিছে, আমার সামনেই দিছে। তো টাকাটা কেন দিছে আমি বাজারে আমি ভাবতে পারছি এমনিতে দাঁড়িয়ে দিছে, কিন্তু টাকাটা যে আমার পারপাসে তাকে দেওয়া হয়েছিল সেটা আমি পরে বুঝতে পারছি। তো পরদিন বিকেল 5টা বাজে আমি তার বাগান বাড়িতে যাই, একাই যাই। যাওয়ার পর তখনও সে আমাকে কিছু বুঝতে দেয়। তখন সে আমার বললো তখন সে করলো কি বললো যে আমার তো ঢাকার বাইরে অনেকগুলো আছে, হাউজিং আছে, তো সেখানে আমি একটা মানে তোমার মতো একটা সুন্দর একটা মেয়ে রাখতে চাচ্ছি। তো তুমি যদি কক্সবাজার থাকতে তো তোমার কক্সবাজার রাখতে পারবো, বা যদি বলো না ঢাকাতে কোথাও ঢাকাতেও রাখতে পারবো। কখনো কক্সবাজার তুমি গেছো? আমি বলছি যে না আমি কখনো কক্সবাজার যাইনি। তাহলে তোমার কক্সবাজারে ঘোরা হবে, আমার জায়গাগুলো তোমার দেখা হবে, বা তোমার অফিসগুলো তোমার পছন্দ হবে কিনা, মানে এটা তুমি যেটা বলবো তাই করবো। তো তখন করলো কি বললো যে আমাদের সাথে আরেকটা মেয়ে যাবে, যে সে তোমার অনেক সিনিয়র, সেটা বলতেছে আমাকে ওই চেয়ারম্যান। আর তাকে আমি বলতাম কি চেয়ারম্যান চাচা, সে যেহেতু আমার সিনিয়র অনেক অনেক বয়স্ক সে, তো তাকে আমি চেয়ারম্যান চাচা ডাকতাম। তো বললো যে তোমার আমাদের সাথে আরেকটা তোমার একটা বড় আপু যাবে, সে তোমার অনেক সিনিয়র, তো তার সাথে কথা বলো তুমি মোবাইলে। তার সাথে কথা বলাই দিল। তো বললো যে হ্যাঁ আমরা তো কালকে তাহলে কক্সবাজার যাচ্ছি, তো তখন তো দেখাই হবে তোমার সাথে। সে করলো কি আমাকে 10,000 টাকা দিচ্ছে ওই দিন, আমার জব হয়ে গেছে এটা বললো সে, যেটা হইতেছে তোমার অ্যাডভান্স 10,000 টাকা, আর তুমি মান্থলি পাবা 12,000 টাকা করে, এটা সে আমার বললো।
কি ও বললো যে এই 10,000 টাকা তোমার অ্যাডভান্স, এটা দিয়ে তোমার যা ইচ্ছা তুমি করিও। তো যেহেতু আমার জব হয়েছে, আমি ওইখান থেকে রাখছি আমার নিজের জন্য 3,000 টাকা, আর বাকি 7,000 টাকা আমার মার কাছে দিছে গিয়ে। তো মা বললো যে এটা তোর জব দিছে কে। তো আমি তখন মানে চেয়ারম্যানের নামটা প্রকাশ করিনি, আর নামও জানি না, তাই আমি ডাকি চেয়ারম্যান চাচা। তো বললো কোন চেয়ারম্যান, থাকে কই সে? তো আমি বললাম যে সে থাকে তো শ্যামপুরের দিকে। তো মা বলতেছে, মানে তার নামটাই বলছে। আমি বললাম যে নাম বলতে পারতেছি না, যে কিসের অফিসার, যে তারটা কি হাউজিং এ, সেখানে মেয়ে লাগবে। তো মা তখন ভাবলো যে হইতেও পারে, মানে তারও এই ধরনের কোনো ইস্যু না যে তার মেয়েটাকে কোথায় বা কি করা হইতেছে। তো বললাম যে আমরা কাল কক্সবাজার যাবো। তো মা বলতেছে কক্সবাজার যাবি, এটা কেমন জব রে, আমার তো দেখতে হয় যে তোর কক্সবাজার যেতে হবে। তো আমি বললাম যে আগে যাইনি, ভালো মন্দ তো আমি তোমার বলবোই। তো তখন 7,000 টাকা মাঝে দিয়ে গেছি, আর 3,000 টাকা আমার মানে কিছু কসমেটিক বা শপিং এগুলোই করছিলাম। পরদিন সে আমাকে বললো যে তুমি ঠিক দুপুর 2টার দিকে মতিঝিল ওই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবটা আছে না, ওইখানে থাকার জন্য, যে ওইখানে আমার গাড়ি থাকবে, বা তুমি কালকে তোমার যে আপুর সাথে কথা বলছো ওই আপু থাকবে ওইখানে, তোমাকে ওই রিসিভ করবে, ওই তোমাকে রিসিভ করবে। ও সে আমাকে একটা সেল দিল, সিটি সেল। তখন সিটি সেল নতুন না পুরানি, হ্যাঁ একটা সিটি সেল দিল। সে আমাকে বললো যে এই সেলটা দিয়ে তুমি তোমার ওই আপুর সাথে যোগাযোগ করবা, তুমি মতিঝিল গিয়ে এখানে মানে ওরা ফোন দিলে দেখবা যে মতিঝিল আসছে, তুমি তো চিনবা না। তো আমি সেলটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরদিন দুপুরবেলা আমার ব্যাগট্যাগ নিয়ে আমি মতিঝিলের মানে মধুমিতার সামনে চলে যাই। যাওয়ার পরে দেখি যে একটা গাড়ি থামানো, স্লিপার খেলার একটা গাড়ি। তো ফোন দেওয়ার পর মেয়েটা বের হয় গাড়ি থেকে। বের হওয়ার পর বলতেছে তুমি বর্ষা? তো বললাম যে হ্যাঁ, তা আসো। তো বলো তোমার বস তো এখনো আসে নাই, তোমার বস উঠাইতে হবে অন্য জায়গা থেকে, তোমার বস অন্য জায়গায় একটা কাজে বিজি আছে, সেটা বললো। মানে সে তখনও আমার প্রাথমিক কোনো ধারণা দেয়নি যে অ্যাকচুয়ালি কি হবে কক্সবাজারে যাওয়ার পর। তো সারাটা পথ আনন্দ করতে করতে গেছি, আর ওই মেয়েটা আমাকে খুব ছোট বোনের মধ্যে খুব আদর করতেছে। তো কক্সবাজার আমরা পৌঁছেছি রাত 2টার দিকে। ওকে, রাত 2টার দিকে পৌঁছালেন। পৌঁছানোর পর কি হলো সেটা তো আমরা জানবোই। এই ফাঁকে আরেকবার মনে করে দিচ্ছি প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিওর হ্যালো 8920। এবিসি রেডিওতে প্রতি বুধবার রাত 11টার খবরের পর 11:20 আমরা অনুষ্ঠানটা প্রচার করে থাকি। এখানে জীবনের গল্প বলা হয়। আজকে জীবনের গল্প বলছে বর্ষা। বর্ষাকে নিয়ে আমাদের ফেসবুক পেজে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি মন্তব্য করতে পারেন, বর্ষার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, রাত 2টোর পরে পৌঁছানোর পর কি হলো? রাত 2টোর দিকে পৌঁছেছি। পৌঁছানোর পর আমরা উঠছি কি হোটেল শৈবালে। ওকে। হোটেল শৈবালে উঠার পরে ওইখানে মানে তার যে পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে লোকটা, ওই লোকটা আলাদা একটা রুমে দিচ্ছে, আর ড্রাইভার আর আমাদের জন্য মানে আমার আর ওই মেয়েটার নাম ছিল নূপুর, মানে যে আমার সিনিয়র ছিল তার নাম ছিল নূপুর। তো ওই নূপুর আপু আর আমাদের মানে 2টা রুম ছিল, মানে ফ্যামিলি সুইট যেটাকে বলা হয়। তো ওই একটা রুম নেওয়ার পরে রাত্রেবেলা তো নূপুর আপুকে জন্য সে দেখে জন্য কি বলছে। তো বলার পর নূপুর আপু বললো যে এখন না একটু মানাইতে হবে ব্যাপারটা, কারণ ও ব্যাপারটা এখনো জানে না। তো নূপুর আপু বললো যে বর্ষা তুমি আমার সাথে আসো। তো আমি তার সাথে ছিলাম, আমি পাশের রুমে। তো সে আমার রাত্রেবেলা শুয়ে বলতেছে বর্ষা তুমি জিম করো? তো আমি যেহেতু আগে একবার করছি বা অরও করছি এখানে, আমি বলতেছে হ্যাঁ একটু একটু করি। তো বললো যে আচ্ছা তাহলে আমরা জিম করে কথা বলি। তো করতেছি তার সাথে। তখন সে বলতেছে আচ্ছা বর্ষা তুমি কি জানো তোমার এখানে কেন আনা হয়েছে? তো বললাম যে হ্যাঁ জানি। কি জন্য বলো? তুমি কি জবের জন্য? না, তোমার এখানে জবের জন্য আনা হয়নি। তা বললাম কিসের জন্য? তুমি এই যে দেখতেছো তোমার বস, এর সাথে তোমার সেক্স করতে হবে। তো এই কথাটা যখন শুনছি, শোনার পর মানে পুরো আকাশটা ভেঙে গেছে, যে আবার সেই ভুল, মানে আবার সেই একই ইটা আমার উপর আবার আসবে, সেটাতে আমি ভুলেই গেছি। তো এমন একটা সিচুয়েশন যে আমি এখান থেকে আসতেও পারবো না, বা দেখা গেছে এখান থেকে যদি চলে আসি আমি, হয়তো সে আমি অনেক কিছু একটা বলবে যে তার টাকা পয়সা নিয়ে, বা এখানে কিছু একটা বলবে, সে বলাটা অস্বাভাবিক কিছু না। তো তুমি কি করবা? তুমি বললাম যে কি করবো মানে, তাহলে আপু যেহেতু তুমি আমার বোনই ডাকছো, তুমি তারা বলো যে আমি এটা করবো না। তো বলতেছে দেখো এত হবে না, তারপরও একটু মানায় নিও কেমন, সেটা আমারে বললো, একটু মানায় নিও। এই কথাটা বলার পর সে আমার তার রুমে দিয়ে আসলো। দিয়ে আসার পর দেখি চেয়ারম্যান শরীর, আমি পাশেই বসা।
পাশে বসার পরে সে বলতেছে, কি ব্যাপার, ভালো লাগছে এই যে আসছো এই পর্যন্ত, কেমন দেখলা? আমি কিছু ভালো দেখছি। তো বলতেছে যে বসে আছি কেন, আসো এখানে সব। তো তাই আমি বলতেছি, দেখেন আপনি তো আমার অনেক বড়, তারপর আমি আপনাকে চাচা ডাকছি, তো নূপুর আপাকে আমাকে যেটা বললো সেটা কিভাবে সম্ভব? তো সে বললো যে কেন, তোমার ওই মহিলা কিছু বলে নাই? আমি বললাম যে হ্যাঁ বলছে, সেটা জবের ব্যাপারে, কিন্তু জবটা যে এটা আমি সেটা বুঝিনি। তো সে কোনো কথাই মানে কোনো কর্ণপাত করে নাই, কোনো কথাবার্তা মানে ওই ধরনের কিছুই, মানে যে আমি তার কাছে একটা আকুতি করতেছি যে আমার সাথে এই ধরনের কিছু করিয়েন না, তোমার সেই ধরনের কিছুই আমাকে কোনো কথাই না। সে আসলো আমার যা মানে তখন ওই মুহূর্তে এই মানে সে জিনিস অবস্থায় ছিল, তো এক প্রকার সময় খুব জোর জবরদস্তি ছিল ওই মুহূর্তে, জবরদস্তি করার পর সকালবেলা তো আমি বলছিলাম ঢাকা চলে যাবো। তো বলতেছে যে ঠিক আছে ঢাকা যাবা, পাঠাই দেবো তোমাকে। এটা বললো চেয়ারম্যান, তোমাকে পাঠাই দেবো, সমস্যা নেই। তো তারপর 1 সপ্তাহ থাকা পড়ছে এখানে। তো নূপুর আপু বুঝাইছে যে থাক, একবার হয়েছে তোমার কাছে আসে যাবে না, তোমার কাছে থিও সে দেখবে না, যাওয়া হয়ে গেছে, তুমি আমার রুমে থাকো আর সে ওইখানেই থাকবে, বা তুমি যেখানে থাকতে না চাও তাহলে আমি আর তুমি আর এক রুমে যাবো। তখন ওই 1 সপ্তাহ ছিলাম, যে 1 সপ্তাহের মধ্যে মানে সে আর আমার কাছে আসেনি, সে আর আসেনি। 1 সপ্তাহ পর আমরা ঢাকাতে আসছি, আসার পরে তখন আমার কাছে কিছু বলিনি যে আমার সাথে কি হয়েছে। তো মা বলতেছে যে কি হয়েছিল, কি জবটা কি? তো বললাম যে না আমার পছন্দ হয় না। তো বললো যে চেয়ারম্যানের নামটা কি রে? তখন তার নামটা বললাম আমি। তো মা বললো যে এইখানে তো নিয়ে গেছে। তা আমি বললাম যে হ্যাঁ, তুই আগে নামটা আমার কেন বলছিস, আমি তখন নামটা জানতাম না তার। তখন মা বললো যে তাহলে সব দিক দিয়ে সবাই সুযোগ নিতেছে। তখন মা বললো বসাতে চলে যায় এখান থেকে, যে দিকে মতো চলে যা, আর নয়তো এই যে এত গাড়ি দেখিস এখানে যা মুছতে পারিস না তুই। তো তখন বললাম যে ঠিক আছে দেখি কোথায় যাই আমি। আপনি স্টেপ মামের কাছে আপনি জান নাই, বলেন না যে তুমি আমাকে জেনে শুনে কেন এটা করলা? অ্যাকচুয়ালি কি মানে আমার সাথে যে এত ঘটনা ঘটা হয়েছে আমি কখনো কারো কাছে মানে জিজ্ঞাসা করিনি যে কেন আমার সাথে এগুলো করছো। শুধু আমার মাকেই বলতাম যে মা আমার লাইফটা এমন কেন হইলো, আমার সাথে তোমরা এমন কেন করলা, যে আর 4 বছর আমি না হয় হ্যাঁ অপরাধ করছি, কিন্তু 4 বছরের একটা মেয়ে কি অপরাধ করছিল তোমার কাছে সেদিন যে আমার এইভাবে ফালাই দিলা? তো মা এই উত্তরে কখনো কিছু বলেনি আমাকে, কিছুই বলে না তাদের কোনো মানে এইটা যখন আমি প্রশ্ন করি তাদেরকে, দেখা গেছে যে এই এখন আলাদা থাকতেছি, আলাদা ভাবে চলতেছি ফিরতেছি। তো ওইখান থেকে আসার পরে মানে ওই দিন আমি বাসা থেকে বের হয়ে যাই, কোথায় যাব এমন কাউকে চিনিও না, যেতে হবে কোথায় আত্মীয় স্বজনের বাসায়। তখন চিন্তা করলাম না আমার লাইফটা নষ্ট, আমার সংস্পর্শ আসলে আমার বোনেরও নষ্ট হয়ে যাবে। তো কোথাও গেলাম না, চলে গেলাম সেই নূপুর আপুর বাসায়। তার বাসা ছিল গোরানে। তো সেখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে উনি কি করতেন, ওনার কাজ কি? আপনি যে নূপুরের কথা বলছেন, তো এই নূপুর কি করতো? ওর মানে এইটা ছিল বিজনেস, মানে এই মেয়ে দিয়ে ওর বিজনেস করতো, এক কথা দেহ ব্যবসা। মানে মেয়েদেরকে পটায় পটায় ও নিজেও করতো এবং নিজেও করতো আর অন্যান্য মেয়েদেরকে দিয়েও করাতো। ওকে, তো আপনি সেই নূপুরের কাছে গেলেন? কারণ আমি ভাবলাম যে এখন যেহেতু আমি একটা নষ্ট একটা লাইফে চলে আসছি, মানে আমার সঙ্গে স্পর্শ আমার যে বোনেরা থাকবে এরা হয়তো একদিন ব্যাপারটা বুঝবে, বা দেখা যাবে যে আমারই একবার ইচ্ছে লাগবে যে ওদেরকে আমি নিয়ে যাই, মানে এইসব চিন্তা ভাবনা করে আমি চলে গেলাম সেই নূপুর আপুর কাছে। তো তখন সে আমাদের অনেক জায়গায় নিয়ে গেল, অনেক ভালো ভালো জায়গাতে নিয়ে ভালো ভালো জায়গায় কি এটার মানে অনেক মানে খুব হাই সিকিউরিটি। আমরা একটু সিরিয়ালি শুনতে চাই, অল্প অল্প করে, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে। আপনি যাওয়ার পরে কি হলো আমরা ধারাবাহিক ভাবে শুনতে চাই। যাওয়ার পর তাকে বললাম ব্যাপারটা যে এই আপু এখন আমি চলে আসছি বাসা থেকে। তো সে আমাকে খুব আদর যত্ন করতেছে, হ্যাঁ আসে বসতো আমার, হ্যাঁ ভালো করছে এসে বসছিস। আপনার কি পারিবারিক অবস্থা খারাপ ছিল, ইকোনমি খারাপ ছিল? না মোটেও না। আপনার বাবা কি করতেন? আমার বাবা এই দয়াগঞ্জে এই যে দয়াগঞ্জে রিক্সা গিয়েছিল, এবং তার ওই সময় তার প্রায় 50টার উপরে রিক্সা ছিল। 50টার উপরে রিক্সা ছিল তার। শুধু মানে ওই যে আমার আন্টির ছেলে মেয়ে হয় না, এই কারণে আমাকে এখানে পাঠানো। ওকে, আর কিছু তার মানে আর্থিক ভাবে কোনো সমস্যা আপনাদের ছিল না? কোনো সমস্যা ছিল না। ওকে, যান। তারপর সে বললো যে হ্যাঁ থাকা দরকার নেই, ওর বাবা মার কাছে না থাকলে কি হবে এটা সেটা, কারণ সে যেহেতু একটু তো জানছে যে আমার স্টেপ মাদের আমাকে এখানে নিয়ে গেছে। ওকে,
তো হ্যাঁ এরকম এখানে থাকার দরকার নেই, এখানে থাকিস, মনে করি আমি তো আমার মতো, আর আমি তো তোর কমাদর করি না। তো ওইখানে থাকলাম কয়েকটা দিন মানে ওইখানে প্রায় মাসখানেক ছিলাম ওইখানে আমি। থাকার পরে মাতো সে সন্তান নষ্ট হলো, তারপর সে সন্তান তার কাছে মামাকে এখান থেকে নিয়ে আসছে আবার বাসায়। আনার পরে মানে খুব কান্নাকাটি বললো যে তোর আমি অনেক মানতের পর পাইছি, যে আমি ভাবছিলাম যে আমার কখনো ছেলে মেয়ে হবে না, আল্লাহর কাছে অনেক মানত করার পর তুই মানে তোরে পাইছি, কিন্তু তুই এমন হয়ে গেলি কেন। মানে সেই দিনে তার প্রশ্ন করছিলাম যে 4 বছর বয়সে আমি কি করছিলাম, আমি যেমন হয়ে গেছি, যে 4 বছর বয়সে আমি কি করছিলাম, আমার এখানে পাঠাচ্ছিল এখানে, আমার কি কখনো সাত জাগে নাই যে আমি আমার মার কাছে যে শুয়ে আমার মার বুক একটু মাথা রাখি, কেন করছিল এটা আমার সাথে। তো মা কোনো কথা বলে না। তো বললাম যে উত্তর নাই তোমাদের কাছে, আমি তোমাদের জন্য খারাপ হয়েছি, এবং এটা চিৎকার করে আমি বলবো যে আমি তোমাদের জন্য খারাপ হয়েছি, তোমরা আমাকে বুঝতে চাও না, যে আমি যখনই বলছি তোমরা ভাবছো যে আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যাবাদী। তো তখন মা কোনো উত্তরই নেই তার। তারপর এসে বললো যে দেখ মানুষ বাঁচতেছে না, ভালো হয়ে যা তুই। তখন বললাম যে না আমি ভালো বলো, তোমাদের সামনে এখন এটা করবো, তোমাদের চোখের সামনে করবো, এবং তোমাদেরকে এসে বলবে যে বর্ষার মা তোমার বর্ষায় দেখলাম মমতার সাথে ঘুরতে, সেটা তো খারাপ। তখন দেখবা যে কতটা খারাপ লাগে তোমার কাছে, তোমার মেয়ে সম্পর্কে এসে বলতেছে একটা বাজে মন্তব্য যে তোমার মেয়ে খারাপ হয়ে গেছে। মানে এই তখনই মানে এই ব্যাপারগুলো আমি এনজয় করতাম, এবং দেখা গেছে আমার মাকে মাঝে মধ্যে ফোন করে বলতাম আমি মুক্তাসের সাথে আসি মা, এরকম করতাম। তো একটা পর্যায়ে তখন আমার বাবা বলতেছে যে যা আমার হয়ে গেছে, ওরা এখন থাকতে বল বাসায়, ও তো মান সম্মান আর কত দিক দিয়ে মারবে। তো মান সম্মান মারতেছি, ঠিক আছে থাকবো তোমাদের কাছে আমি। তো বলে যে থাকবি না, তা আবার তো আসিস। একটু ক্লিয়ার করেন আমাদের শ্রোতাদেরকে, মান সম্মান মারা বলতে আপনি ফুললি দেহ ব্যবসার সাথে জড়িয়ে গেলেন। ফুললি আমরা যেটাকে বলি ফিজিক্যাল বিজনেস বা যেটাই বলি না কেন, এটার একটা কিছু নাম আছে, আমি সেই নামগুলো দিয়ে আমি আমার অতিথিকে অপমান করতে চাই না। আর আপনারা আপনার গল্পের প্রয়োজনে বুঝে নেবেন ও সেই বিজনেসের সাথে পুরোপুরি জড়িয়ে গেল, ফুললি ইনভলভ যেটাকে বলে, এবং সেটাকে আপনার বাবা বলছে যে মান সম্মান আমি নষ্ট করতে চাই না, ওকে ফিরে নিয়ে আসো বা এরকম একটা কিছু। ওকে তারপর যে এখানে তো আমাদের বাবা বললো যে ও তো অনেক মান সম্মান মারতেছে, ওরা বলে এখান থেকে ফিরে আসতে, আর নয়তো এমন কোথাও যাইতে যাতে আমাদের কোনো ছায়া ওর উপর না পড়ে, বা ও যে আছে মানে এরকম একটা আমাদের একটা মেয়ে আছে, এটা আমরা কখনো মনে করতে চাই না। তো এটা বলার পর মা আমাকে বললো, তো আমি পাশের রুম থেকে শুনছি সব। তো বললাম যে না আমি ভালো হবো না। তো ভালো না, চলে যা। চলে আসছে আবারও। এসে কোথায় থাকতেন? ফ্রেন্ডের বাসায়। দেখা গেছে যে গেস্টে ফোন করতাম, ভাই থাকার সমস্ত রাখবেন না ওকে, সে রাখছে, কোনো টাকা পয়সা লাগবে না, রাখেন আমার একটু, এরকম এরকম করে রাখছে, এবং তার বিনিময়ে আপনার সাথে তার সাথে শারীরিক সম্পর্ক, তাই তো? এটাই। ওকে তারপর? তো এরকম থাকতাম। তারপরে মানে হঠাৎ একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। ছেলেটা বললো যে বিয়ে শাদী কিছুই না, মানে সে থাকবে হচ্ছে গিয়ে এক কথা আমি দেহরক্ষিতা যেটা বলা হয়, লিভ টুগেদার বা যেটা লিভ টুগেদার। হ্যাঁ লিভ টুগেদার, এরকম ভাবে সে আমাকে রাখবে। ঠিক আছে রাখো। তো আমার একটা স্থান হইলো। তো ছেলেটার নাম হচ্ছে রবিন, ওর ওয়াইফ আছে, আমাকে একটা বাসা নিয়ে দিল। কিছু ফার্নিচার কিনে দিছে। আর যেহেতু আমি এই লাইনের মধ্যে আছি, মানে এই সেক্সুয়াল লাইফটার মধ্যে আছি, তো আমার অনেক ভালো ভালো লোক আছে, টাকা পয়সা আছে, মানে ও চাচ্ছিল কি মানে আমাকে দিয়ে অনেক ও স্বার্থ সিদ্ধি করা। ওকে রবিন ছেলেটা স্বার্থ সিদ্ধি করা, মানে আমার এখান থেকে টাকা পয়সা নেবে, এটা চাচ্ছিল। তো আমাকে একটা ফ্ল্যাট নিয়ে দেয়, ফ্ল্যাটে থাকি। তো দেখা গেছে যে গেস্ট আসে, আমার সাথে অনেক এনজয় করে। আবার দেখা যায় যে কেউ বাইরে থেকে মেয়ে নিয়ে আসতেছে, ওদের সাথে থাকতেছে, বিনিময়ে পাচ্ছি আমি তখন আমার রুম ভাড়াটা ঘন্টা 1 ঘন্টা থাকবে 500 টাকা 1000 টাকা, মানে ওইটা মানে ওই গেস্টের উপর ডিপেন্ড করে বলি যে তার অ্যাকচুয়ালি তার কতটুকু ব্যালেন্স আছে দেওয়ার মতো। মানে 1 ঘন্টা 500 টাকা, বা দেখা গেছে যে তার চেয়ে আরেকটু উপরে লেভেলে যে তার বলি যে ভাই 1000 টাকা দিন। আপনার ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন আপনি এই কাজের জন্য 500 টাকা 1000 টাকা প্রতি ঘন্টায়। ওকে। আর দেখা গেছে যে আমার যে পার্সোনাল যে গেস্টগুলো ছিল এরা তো আমার সাথেই ছিল। আপনার বাড়িওয়ালা কোনো সমস্যা করতো না? না, এটা তো তারা কি জানতো বা তাদের কি কি বইলা করবো আমি, আমার ফ্ল্যাটে কি হচ্ছে। ওকে। ওইখানে সবাই জানতো যে আমি আর রবিন হাজবেন্ড ওয়াইফ। তো যখন আমি বুঝতে পারলাম যে আমি এখানে মানে ওইখানে, তখন আমার মান্থলি ইনকাম ছিল একদম না হলে 1 লাখ টাকার উপরে, একদম না হলেও। হ্যাঁ, এই আদর্শ সবকিছু মিলে, অন্যান্য মেয়ে আমি নিজে
সবকিছু মিলে মানে ওই মেয়েদের টাকা পয়সা দেওয়ার পরও তার কাছে যে মান্থলি একদম 1 লাখ টাকার উপরে মানে ইনকাম হচ্ছে এই বাসাতে, কিন্তু আমার ব্যালেন্স থাকতেছে না 1 টাকাও। আমি ওইখান থেকে 50 টাকা যদি খরচ করতে যাই সেটা রবিনের কাছ থেকে আমার বলে নিতে হয়। আর রবিন করতে কি সকালে আসতো বাসায়, আসার পরে কি কি লাগবে আমার এটা জিজ্ঞাসা করতো, বাচ্চাটা করে দিত, তারপরে আবার আসতো সন্ধ্যায় আসার পরে সে মানে কে কে আসছে, কি হয়েছে, কত টাকা হয়েছে, টাকাগুলো নিয়ে সে আবার চলে যেত। আবার আসতো রাত 11টায়, কিছু হয়েছে টাকা পয়সা থাকলে সব নিয়ে যেত, এ পর্যন্তই। তো পর যখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি এখানে থাকলে কিছুই হবে না আমার, এর মধ্যে রবিন করলে কি মানে ও রবিনের চোখে মানে একটা জিনিস খারাপ লাগলো যে বর্ষা কেন একটা লোকের সাথে থাকবে। তখন আমাকে বারণ করলো ব্যাপারটা যে তুমি এটা করো না। তো ঠিক আছে, আমি রবিনের কথা বলছি, আমি আর এটার সাথে তখন ই করতাম না। রবিন বললো যে যত টাকা অফার করুক তুমি এটার মধ্যে যাবা না, আর যদি কেউ জোরও করে আমারে জানাবা। তো আমি মানে আমার যে গেস্ট মানে ছিল তখন বললাম দেখেন আমার বিয়ে শাদী হয়ে গেছে, তো এখন তো আর আমি এটার মধ্যে পারতেছি না। তখন দেখা যাচ্ছে অনেকে মানতেছে, অনেকে আসতেছে না এই কথা শোনার পরে। তো তারপরে ওই রবিন আমার মানে এটা থেকে একটু বিরত রাখার পর তখন ওই অন্যান্য মেয়েরা আসতো আমার বাসায়, কিন্তু এদেরকে দিয়ে করতাম। কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে রবিন অ্যাকচুয়ালি আমাকে এটা অন্য কাজে ব্যবহার করতেছে, যে আমাকে ভালো তো দূরের কথা, ভালো তো বাসেই না, ওনাকে মানে ওই হিসাবেই দেখতেছে, ওই হিসাবেই রাখতেছে, যে আমাকে কখনো বিয়েও করবে না। তখন মানে ওইখান থেকে চলে আসছি আমি, একদম সবকিছু ফালায় এক কাপড় ওইখান থেকে চলে আসছি পর আমি ফোন করছি, আয়সা পড়ো, কি করবা, তোমার কষ্ট হবে আস্তে থাকতে, বাইরে কেন থাকবা, এগুলো বলতো। কত মাস ছিলাম ওখানে রবিনের সাথে ছিলাম তখন 2010-এ প্রায় 6-7 মাস এরকম। ওকে। তারপরে এখান থেকে চলে আসছি। রবিনের মধ্যে একটা ঘটনা ঘটছে যে আমাদের গ্রামের একটা ছেলে, ওর নাম হচ্ছে গিয়ে মেহেদী হাসান সাহেব, মানে ছেলেটা আমাকে খুবই পছন্দ করতো, কিন্তু কখনো বলতো না যে আমাকে পছন্দ করে বা ভালোবাসে, ও জানতো আমার এই ব্যাপারে। আমার কথা হচ্ছে গিয়ে যে আমার সাথে যদি ফ্রেন্ডশিপ করতে আসে আগে আমার ব্যাপারটা তোমার জানতে হবে, আমি কে, আমি কি করি, পরে আরেকজনের কাছে শুনে আমাকে বলবা, তা হবে না। আমি ইচ্ছাকৃত বলতাম যে আমি কিছু করতাম, বন্ধুত্ব করবে না আমার সাথে, এটাই বলতাম। তো সাহেবের সাথে আমার পরিচয় আমাদের গ্রামে গিয়ে, তো সাহেব যখন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তখন বলছি ভাইয়া একটা কথা বলি, করতাল বুঝেন? তো বললো যে হ্যাঁ বুঝি। আমি আমার কথা বলবো এটাও বুঝি না। তো বললাম যে ভাই আমি করতাল, আমি সেক্স করি, বুঝতে পারছেন, আমার পেশা সেক্স, আপনি কি আমার সাথে সেক্স করতে চাচ্ছেন না অন্য কিছু, না শুধু বন্ধুত্ব করুন সেটাকে বলেন। তো মানে সাহেব তখন একটু হয়ে যায় এইটা কি বলে মেয়েটা, যে ও সেক্স করে তো অনেক সবাই একদম গোপন, কিন্তু ওদি সরাসরি বলতেছে যে আপনি যে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আপনি বন্ধুত্ব সম্পর্কটা বুঝতেছেন যে বন্ধুত্ব কি, যে আপনি কি মানে সেক্স মানে বন্ধুত্ব মানে বন্ধু হয়ে পরে বলবেন সেক্স করবো এই ধরনের কিছু। ভাই আমি কল আপনি সেক্সও করতে পারেন, যদি বন্ধুত্ব হন মানে ফ্রেন্ডশিপ সম্পর্ক করতে চান তাহলে কোনো ফিজিক্যাল রিলেশন সেখানে হবে না, স্টেপ বন্ধু। এটা আমি সাহেবকে বলছি। তো বলার পর সাহেব একটু মানে কথাগুলো শোনার পর তখন মানে ও মানে যে এত ভালো একটা মেয়ে কেন এরকম, ও তখন আমার কাছে ব্যাপারগুলো জানতে চাইলো। তো ওর কাছে ব্যাপারগুলো বলছেন। তো বলার পর বিয়ে করবে না, ভালোবাসে এ পর্যন্ত জানি যে আমার প্রচন্ড ভালোবাসে। তো রবিনের কাছ থেকে মানে এই রবিন যে আমাকে ব্যবহার করতেছে এটা ওই আমাকে বললো যে বর্ষা তুমি এখান থেকে চলে আসো, তুমি গ্রামে থাকো, তোমার সম্পূর্ণ খরচ আমি দেবো, তোমার যেইখানে যা লাগে সবকিছু দিব। This track was downloaded from FusionBD.com. তখন ওর কথা মতো আমি বাড়িতেও আসছি। আসার পরে তখন রবিন বারবার ফোন করতেছে, আসা পড়ো। ও সাহেবের ব্যাপারটাও আবার রবিন জানতো যে সাহেব আমাকে খুব পছন্দ করে। তো রবিন বললো ফোন করে যে সাহেব তোমার কখনই বিয়ে করবে না বর্ষা। আমি তুমিও তো করবা না, করবা বিয়ে আমার, তাহলে বলে আমি এসে পড়ি। তো বলতেছে যে তুমি তো জানোই আমার ওয়াইফ আছে, মেয়ে আছে, আমি কিভাবে করি, তাহলে রাখছিলে কেন, তাহলে কি মানে শুধু এইটাই ছিল কারণ যে আমার দিয়ে তুমি আমার ইউজ করতেছে টাকা পয়সার কারণে। তো বলছে তুমি আমার কত টাকা পয়সা দিছো, তোমার সব ফিরে দিব, তারপর তুমি চলে আসো। মানে এটা হচ্ছে মানে এই কথাগুলো বলে নিয়ে আজকে দেখে টর্চিং করবে আমাকে, এই ধরনের কিছু একটা। তো পরে আমি যাইনি রবিনের কাছে। তো ও সাহেব আমাদের বাসা প্রতিদিন আসা যাওয়া করে। তো মা বললো যে সাহেব এরকম আসা যাওয়া করে এটা ঠিক না। আর সাহেব হচ্ছে কি আমাদের গ্রামের উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই। তো যে ওদের ফ্যামিলি জানলে হয়তো কি হবে,
এই মানে তার কারণ গেছে যে সাহেব এখানে আসা যাওয়া করে, তো পরে বলছে যে ও যেন এখানে না আসে, সাহেব যেন এখানে না আসে। তো সাহেব ব্যাপারটা জানার পর সাহেব আসতো, মানে যে না দেখে এরকম ভাবে আসতো, আসা কথাবার্তা বলতে এই পর্যন্তই। কিন্তু মানে সাহেব কখনো ফিজিক্যালি এসে দিকেও আসে নাই। কোনো কথা হইতেছে যে আমি ওরে আস্তে আস্তে ফিরিয়ে আনবে পর থেকে, এটা ছিল সাহেবেরই। পরে যখন আমি ঢাকা চলে আসি, ঢাকা আসার পর আবার ঢাকা চলে আসি আমি, তখন মার সাথে ঝগড়া লাগে, মার সাথে ঝগড়া ঢাকা চলে আসি। ঢাকাতে আসার পরে তো তার কয়েকদিন পর সাহেবও আসে। সাহেব তখন আমি এসে ঢাকাতে এসে উঠি, মনি বলে একটা মেয়ে ছিল, তো এই বিজনেস করতো। আর ও করতো মানে হোটেলে উঠতো। ও সবসময় বাইরে বাইরে থাকতো, আর ওর বাসা থাকতো ছোট একটা বোন। তো আমি বললাম যে মনি তোর এখানে থাকতে হলে কি করতে হবে? তো বললো যে তুই আমার বাসা এটা কর বা না কর এটা আমার দেখার বিষয় না, কিন্তু পার ডে তুই আমার 100 টাকা করে দিবি বাসাতে। এটা বললো মনি আমাকে। তো আমি চিন্তা করছিলাম যে হয়তো আরো বেশি বলবে, 100 টাকা করে। তো আমি এখানে থাকলাম কয়েকটা দিন, থাকার পরে এখন সাহেব ঢাকা আসছে। সাহেব আসা বলছে তুমি কই? বললাম যে আমি তো বান্ধবী মনির বাসাতে আছি। তো বললো যে আমি কি এখানে আসতে পারি? আমি বললাম যে না, এই জায়গাটা ভালো না। কি হয় এখানে? এখানে সেক্স হয়, আপনি জানেন না এখানে কি হয়? আমি কি করে আপনি জানেন না? তো বলতেছে যে তাহলে অন্যত্র দেখা করি, কিছু কথা ছিল। তারপরে ও নিয়ে গেল ওর এক কেমন দুঃসম্পর্কের আন্টি না কি হয় সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা বুঝালো আমাকে। দেখো সে তো তোমার মা, আর সে তো তোমার ভালো দিন তোমাকে বকা দিচ্ছে, আর কোনো মা কি চায় যে তার সন্তান খারাপ হয়ে যাক? তো অনেক বুঝাচ্ছে। তারপর আমি আসি, এখান থেকে আসি নাই। তো সাহেব পরে বিয়ে করলো। সাহেব মানে কখনো আমার বলেনি যে আমি তোমার বিয়ে করবো, বা এই যে আদার্স এই যে অনেক ছেলেরা আসে, মানে অনেক আসে, অনেক অহরহ ছেলে আসতেছে আমার কাছে, দেখতে অনেক সুন্দর, আমার খুব প্রশংসা আমার সামনে বৈশা। তারপরে মানে এই সেক্স করার আগে, আমার সাথে সেক্স করার আগে বলো তুমি এগুলো ফেরা দো, তুমি এত একটা ভালো মেয়ে কেন এগুলো করতেছো, এতই টাকা পয়সা আমার কাছে এসে পড়ে আমি তোমার রাখি, এটা সেটা। এই যে এখন যে বর্তমান, মানে এখন এই বর্তমানটা বলতেছি আমি এখন বিশাল একটা সমস্যার মধ্যে আছি। বলছি প্রথমে যে আমার মা মারা গেছে, এই না এটা আমাদের লিস্টটা জানে না, আপনি একটু প্রমাণে আসেন। তো আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলেরা এসে বলে এটা করে ওটা করে, যে ওই ছেলেরা মানে অনেক অহরহ ছেলে আসতেছে এবং সবাই মানে বলে যে ভালো হয়ে যাও, কিন্তু ভালো হওয়ার পেছনে একটা মানুষের দরকার, আমার পেছনে একটা গাইডের দরকার, বা এখন ভালো হইতে হইলে আমার একটা হাজবেন্ড প্রয়োজন আমার, কিন্তু সেটা তো মানে এই সঙ্গটাকে দিতেছে না। ভালো হয়ে যাও এই পর্যন্তই, বর্ষা ভালো হয়ে যাও, আমি দেখবো তোমারটা। কিন্তু পরে ফোন দিয়ে হ্যালো ভাইয়া কই, আমি বিজি বর্ষা, পরে ফোন দিও, এই পর্যন্তই। তো এই এখন যে বর্তমানটা, গত 9 ডিসেম্বর 2012 আমার মা মারা গেছে আমি ঢাকাতে। এবং আমি যখন খবরটা শুনি তখন আমি এক গেস্টের সাথে বসে বসে কথা বলতেছি, এমন আমার বাবা মাকে ফোন করছে যে বর্ষা কই তুই? আমি তো বাইরে, কেন কি হয়েছে? তো বলতেছে যে তোর মা খুব অসুস্থ, তোরা দেখতে যেতেছে, আইসা পর। তো অসুস্থ তখনই আমার কাছে একটু লাগছে যে মা অসুস্থ, আমরা দেখতে চাও, কখনই না, হয়তো আমার মা নাই। তখন আমি বলছি আব্বা মার কিছু হয়েছে? বলছে আর না, তোর মা অনেক অসুস্থ, তুই আসা পর, তোর বড় আপা আসবে, তোর বড় মা আসবে, ওদের সাথে আসা পর। তো আমি বললাম আমার বড় আপা ছেলে মানে সামনে পরীক্ষা, তো বলতেছে ওর তো অভি তো পরীক্ষা, অভি কিভাবে আসবে, ওরা আসবে না। তো বলতেছে ওরা আসলে আসুক, না আসলে আসুক, তুই চলে আয়। তো আমি বাসায় গেছি, বড় আপার বাসায় গেছি। বড় আপার বাসায় যাওয়ার পরে বড় আপা বলতেছে কিরে আম্মা কি অনেক অসুস্থ? এটা বড় আপা আমার বলতেছে, বড় আপার কাছে বলা হয় না যে আমার মা মারা গেছে। বললাম যে এরকম ভাবে তো কখনো বলে নাই, মনে হয় মা খুব অসুস্থ, দেখে আসলে। তো বড় আপা আমরা সব একসাথে গেছি, যাওয়ার পরে দেখলাম যে আমার মায়ের লাশ। মানে মারে ঘৃণা করতাম না, ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তারে, এখনো ভালোবাসি। আর আমি মনে করি যে আমার লাইফ থেকে কিছু একটা হারিয়ে গেছে আমার। যে আগে মানে যতই খারাপ করছে, একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে বর্ষা কই আছিস মা, ভালো মতো চলিস, কিন্তু এখন সে বলার মতো লোকটা আমার নাই, যে আমি খারাপ করলেও সে আমাকে বলছে। তো এখন যে প্রবলেমটা, এখনো এই যে 31st নাইটে বিশাল বড় লোকের ছেলে আসছে আমার কাছে, সেক্স করার জন্য আসছে। মানে সেক্স করার আগে বলতেছে বর্ষা তুমি শুনলাম তোমার নাকি থাকার খুব সমস্যা ঢাকার শহরে। হ্যাঁ ভাই থাকার খুব সমস্যা। কোথায় আছে এখন তুমি? আমার বড় আপার বাসায় আছি, ওইখান থেকে আমার বিহিত সমস্যা। কেন সমস্যা? আমি আমার বড় আপা যেহেতু একটা ভালো মেয়ে, সে কখনই চায় না যে তার বাসা থেকে একটা মেয়ে এরকম বারবার বের হোক। আর বারবার একটা মেয়ে যদি বের হয় তাহলে এটা ভালো চোখে কেউই দেখে না, এমনি বুঝতে পারে। তো বলছে কোনো সমস্যা নেই,
আমরা বাসা নিয়ে দেবো, নিয়ে দিতেছে এই পর্যন্ত, ওই 31st নাইট পর্যন্ত তাদেরই। আজ ফোন করে জিজ্ঞাসা করেন এই বর্ষা কেমন আছে। গেস্ট পার্সপেক্টিভ থেকে এটাই হওয়া স্বাভাবিক বর্ষা, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো হচ্ছে, আপনার গল্প কি এখানেই শেষ নাকি আপনি আরো কিছু কন্টিনিউ করতে চান? না, এখানে শেষ। আমি যেটা এখানে এসে বোঝাতে চাইলাম যে আমার কোনো ভুল ছিল না। আমি যে গল্পটা বলছি আমার লাইফে, আমার এখানে যদি ভুল থাকে আপনি বলতে পারেন যে না বর্ষা তোমার চলায় এইখানে ভুল ছিল। আই হ্যাভ সাম কোয়েশ্চেনস, আপনার কাছে কিছু প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে হ্যালো 8920 স্টোরিটা এতটা ছোট হবে আমি চিন্তা করি নাই। ঠিক আছে, ছোট হয়েছে, স্টোরি আসলে স্টোরি, জীবনের গল্প যা তাই। প্রথম কথা হচ্ছে আপনি এখনো এই লাইফের সাথে জড়িত। হ্যাঁ, আপনি এখনো এই আপনার শারীরিক যে সম্পর্ক, যেটা আমরা বলে থাকি অবৈধ শারীরিক সম্পর্ক, সেটার সাথে আপনি জড়িত। আপনি এটা থেকে কেন সরতে পারছেন না? আপনার মূল কারণটা আপনি বলেন যে আপনি এটা থেকে কেন সরতে পারছেন না। আমি এটা থেকে কেন সরতে পারছি না? এখন আমি সরে কি করব? আমরা কি বিয়ে করবে? সাপোজ একটা ছেলে আমাকে না জেনেই বিয়ে করলো, কিন্তু আদার্স যারা আছে এরা কিন্তু বলে দিবে, একদিন না একদিন বলবে যে এই বর্ষা এরকম ছিল, তখন সে ছেলেটা আমার সাথে ঘর করবে? করবে না, তাই না? কারণ ওর ওয়াইফকে কেউ খারাপ বলবে এটা কখনই চাইবে না। আর প্রথমত হচ্ছে গিয়ে যে আমি ছাড়তে পারছি না তা না, যে এখন ওই 31st নাইট পর্যন্তই স্টপ, এখনো পর্যন্ত আর কিছুই না। এই যে ঘুরতেছে, আপার বাসা থাকতেছি, আবার বলতেছে যে লাইফে তো অনেক দেখছিস, কি পাইছিস, কিছুই পাস নাই। আমার এই ব্যাপারটা আমি আমার ফ্যামিলি সবাই কাছে বলছি, এবং এটা খুব বড় গেল হচ্ছে আমি খারাপ হয়ে গেছি, ছেলেদের সাথে আমি না মেলামেশা করি। কেন করি জানিস? আমার মা বাবার কারণে। তারা আমার বিশ্বাস করেনি এবং তারা নিজেরাই তুলে দিচ্ছে আমার খালা খালুর হাতে, নষ্ট করে দিল ওরে। তখন আপা এই বুঝায় যে এগুলো লাভ নেই, ভালো হয়ে যা, বা তোর এখনো তোর বয়স এমন না যে তোরা দেখলে বুঝাতে অনেক বয়স, তাও না, আর তুই স্কুলে ভর্তি করে দিই, আমি আমার টাকায় তুই পড়াশোনা কর, এখনো তারা বলে। কিন্তু আমি ভাবি যেটা, যে আমার এই নষ্ট লাইফটার কথা যখন আমার হাজবেন্ড জানবে তখন সে কি করবে, বা আমি আমার হাজবেন্ডকে কি দেবো, কি আছে দেওয়ার মতো? এই 4 বছর আমি না হলো হাজারো লোকের সাথে মেলামেশা করছি, হাজারো লোকের সাথে। যখন সেটা জানবে যে আমার বউ আর এক হাজারো লোকের সাথে মেলামেশা, তখন সে আমার ডাকবে। ওকে, আমাদের উত্তর নেই।